আমার ভাই বন্দি। শব্দগুলো ধীর, কিন্তু ভেতরে আগুন। আর আপনি চান আমি এখানে বসে কাবিন পড়ি? ওই মহিলাকে আমি চিনব, আমার ভাইকে বাঁচাতে হবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো, কেউ আর কথা বলল না। এই সময় নাসিরাবাদের জমিদার শেরহাম পাটোয়ারি নিজে এগিয়ে এলেন, তার মুখে উদ্বেগ, কণ্ঠে অনুরোধ। শাহজাদা, বোঝার চেষ্টা করো। এমন মুহূর্তে উঠে যাওয়া আমাদের জন্য অপমানের বিষয় হয়ে দাঁড়াবে। তিনি আরো কাছে এসে বললেন। মেয়ের ইজ্জত, এই বিয়ে। তার কণ্ঠ কেঁপে উঠল, কিন্তু বায়েজিদ একটুও নরম হলো না। ইজ্জত? এক মুহূর্ত থামলো বায়েজিদ। আমি ফিরে আসব। শব্দগুলো স্পষ্ট, দৃঢ়। তারপর আর এক সেকেন্ডও দাঁড়ালো না, বাইরে বেরিয়ে গেল দ্রুত পায়ে। পেছনে ছুটে আসছে প্রহরীরা। ঘোড়া প্রস্তুত করো। কয়েক মুহূর্তের মধ্যে প্রাসাদের উঠোনে চঞ্চলতা ছড়িয়ে পড়ল। বায়েজিদ নিজের ঘোড়ায় উঠে বসলো, লাগাম শক্ত করে ধরল। এক ঝটকায় ঘোড়া ছুটে গেল, ধুলো উড়ালো, শব্দ মিলিয়ে গেল দূরে। আর প্রাসাদের ভিতরে নেমে এলো এক ভয়ঙ্কর নীরবতা। কাবিন থেমে গেছে, অতিথিরা একে অপরের দিকে তাকাচ্ছে, কারো চোখে বিস্ময়, কারো চোখে শঙ্কা। শেরহাম পাটোয়ারি স্থির হয়ে দাঁড়িয়ে, তার মুখ ফ্যাকাশে। চারিপাশে ফিসফাস শুরু হলো। বিয়ে ভেঙে গেল, এত বড় অপমান। অন্তঃপুরে বসে থাকা রুবায়াত সব শুনে নিঃশব্দে বসে রইল। তার হাতে ধরা ওড়নার প্রান্ত কাঁপছে, চোখে জল টলমল করছে, কিন্তু সে কাঁদছে না, শুধু মাথা নিচু করে বসে আছে। আজ যে স্বপ্নটা নিয়ে সে বসেছিল সেটা এক মুহূর্তে ভেঙে গেল। রাতের আধারে ঘোড়া ছুটিয়ে যাচ্ছে বায়েজিদ, তার ভেতরে একটাই আগুন, সত্যটা জানার আর অরণ্যকে নিজ চোখে দেখা। নাসিরাবাদের প্রাসাদে আনন্দের রেশটা মিলিয়ে যেতে খুব বেশি সময় লাগলো না। যেখানে কিছুক্ষণ আগেও ছিল হাসি, সুর, আয়োজন, সেখানে এখন ছড়িয়ে পড়েছে অস্বস্তি, চাপা ভয় আর অপমানের ভার। শাহজাদি রুবায়েত খবরটা শোনার পর আর এক মুহূর্ত দাঁড়ায়নি, চুপচাপ উঠে সোজা নিজের কক্ষে চলে গেছে। পেছন থেকে সখীরা ডেকেছে, দাসীরা কেঁদে উঠেছে, কিন্তু সে কারো কথা শুনেনি। দরজা ভেতর থেকে বন্ধ। দাসীরা কাপা হাতে বারবার দরজায় কড়া নাড়ছে। শাহজাদি, দরজা খুলুন, একবার কথা বলুন। ভেতর থেকে কোনো উত্তর নেই, শুধু প্রথম দিকে শোনা যাচ্ছিল চাপা কান্নার শব্দ, যা ধীরে ধীরে ক্ষীণ হয়ে এলো। তারপর একেবারে নিস্তব্ধতা। এই নিস্তব্ধতায় যেন আরো ভয়ঙ্কর। কিছুক্ষণ পর ছোট শাহজাদি চন্দ্রপ্রভা দৌড়ে এলো, তার মুখ ফ্যাকাশে, চোখ ভয়ে বড় বড় হয়ে আছে। সে সরাসরি গিয়ে দাঁড়ালো তার পিতা শেরহাম পাটোয়ারির সামনে। আব্বা, তার কণ্ঠ কাঁপছে। আপা, দরজা খুলছে না। শেরহাম ঘুরে তাকালেন। কি বলছো? চন্দ্রপ্রভা গিলে গিলে বলল। আর আর কোনো শব্দ আসছে না ভেতর থেকে। এক মুহূর্তের জন্য জমে গেল সবকিছু। শেরহামের মুখের রং বদলে গেল। তিনি দ্রুত পায়ে এগিয়ে গেলেন রুবায়েতের কক্ষের দিকে। দরজার সামনে গিয়ে নিজে ধাক্কা দিতে লাগলেন। রুবায়েত, দরজা খোলো। কোনো সাড়া নেই। আরো জোরে ডাকলো। রুবায়েত। তার কণ্ঠে এবার স্পষ্ট ভয়। চারিপাশের লোকজন জড়ো হয়ে গেছে, দাসীরা কাচ্ছে, কেউ কেউ ফিসফিস করছে। যদি কিছু করে বসে। এই কথা শুনে শেরহামের রক্ত যেন মাথায় উঠে গেল। তিনি ঘুরে দাঁড়ালেন, সোজা গিয়ে দাঁড়ালেন বাকের শাহের সামনে। তার চোখ লাল, কণ্ঠ কাঁপছে রাগে। আমার মেয়ের যদি কিছু হয়, আমি আপনাদের ছেড়ে কথা বলবো না জমিদার। বাকের শাহ কিছুক্ষণ চুপ করে রইলেন, তার মুখ গম্ভীর, চোখ কঠিন। পরিস্থিতি যে ভয়ঙ্কর দিকে যাচ্ছে তা তিনি বুঝতে পারছেন। একদিকে নিজের মহলের কেলেঙ্কারি, অন্যদিকে অন্য রাজ্যে শাহজাদির ইজ্জতের প্রশ্ন। দুই দিকেই আগুন, আর মাঝখানে দাঁড়িয়ে একটা ভেঙে যাওয়া বিয়ে। রাত গভীর হতে হতে শাহবাদের মহলে ফিরে এলো বায়েজিদ। ঘোড়ার ক্ষিপ্র গতিতে পথ পেরিয়ে তার চোখে তখন শুধু একটাই প্রশ্ন, কি হয়েছে এখানে? মহলের ফটক পেরোতেই অস্বাভাবিক নীরবতা তাকে আঘাত করলো। কোথাও কোনো স্বাভাবিক চলাচল নেই। প্রহরীরা মাথা নিচু করে দাঁড়িয়ে, কারো চোখে চোখ রাখতে পারছে না। বায়েজিদের বুকের ভেতরটা ধক করে উঠল। অরণ্য কোথায়? কঠিন গলায় প্রশ্ন করলো সে। কেউ সোজা উত্তর দিল না, শুধু একজন কাপা গলায় বলল। আগে ভেতরে আসুন শাহজাদা। বায়েজিদের চোখ সরু হয়ে এলো। সে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো। একটা নির্দিষ্ট কক্ষের সামনে এসে থামলো। দরজাটা আধা খোলা। ভেতর থেকে ভারী স্তব্ধ এক বাতাস বেরিয়ে আসছে। ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল সে। আর তারপর তার দৃষ্টি স্থির হয়ে গেল। মেঝেতে শুয়ে আছে আমিরা, নিষ্প্রাণ, মুখ ফ্যাকাশে, চোখ বন্ধ। গায়ের পোশাক এলোমেলো, আর শরীর জুড়ে ছড়িয়ে আছে লড়াইয়ের চিহ্ন, আঘাতের রেখা। ওপরে একটা সাদা চাদর দিয়ে ঢাকা। কি বিভৎসভাবে খুন করা হয়েছে তাকে। ঘরটা নিস্তব্ধ, এমন নিস্তব্ধতা যা চিৎকার করে বলে দেয় এখানে কিছু ভয়ঙ্কর ঘটেছে। বায়েজিদের শ্বাস ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে অবিশ্বাস, ক্রোধ, আর কোথাও এক জমাট অন্ধকার। কে করেছে এটা? কণ্ঠ নিচু কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা। পেছন থেকে কারো কাপা গলা ভেসে এলো। শাহজাদা, অরণ্য। এই, কথাটা কর্ণগোচর হতেই হুঙ্কার দিল বায়েজিদ। কোথায় অরণ্য? তাকে বন্দি করা হয়েছে। বায়েজিদ আরো খেপে গেল। কার হুকুমকে তাকে বন্দি করা হয়েছে? মিরান শ্বাস নিল। মেহরুন্নেসার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কাপা কাপা গলায় বলল। সে সত্যি মেরেছিল আমিরাকে? মিরানের চোখ চিকচিক করে উঠল। না, সে আমিরাকে ছুঁয়েও দেখেনি।
নিজের জেদ পূরণ করতে মারজান সেদিন নিজের খাস কর্মচারীদের দ্বারা ধর্ষণ করিয়েছিল আমিরাকে। বীভৎসভাবে করা সেই হত্যার দায় চাপানো হয় অরণ্যর উপর। পুরো মহল এমনকি রাজ্যবাসীও সেদিন বিচারের দাবিতে প্রাসাদের সামনে ভিড় করেছিল, শাহজাদা বলে যেন ছেড়ে দেয়া না হয়। শাহজাদা বাইদিন সেদিন নির্দোষ প্রমাণ করতে পারেনি তার ভাইকে। সেই রাতেই কারাগারে পাঠানো হয় অরণ্যকে। তারপর জমে ওঠে আরও ভয়ঙ্কর খেলা রত্নপ্রভাকে নিয়ে। নাসিরাবাদে থমকে থাকা আয়োজন আর অপমানের ভার নিয়ে অবশেষে সবাই ফিরল শাহবাদে। প্রাসাদের ফটক পেরোনোর আগেই শুনতে পেল অরণ্যের কুকীর্তি, কিন্তু চোখে দেখা আর কানে শোনা এক নয়। ভেতরে ঢুকেই শুরু হলো তদন্ত। কক্ষটি ঘিরে রাখা হলো। প্রহরী দাসী সেই রাতে দায়িত্বে ছিল একে একে ডেকে আনা হলো। পাকেশা কঠিন মুখে বসে আছেন, পাশে বায়েজিদ। চোখে জমাট নীরবতা, কিন্তু ভেতরে কি চলছে তা বোঝা যাচ্ছে না। একজন প্রহরী কাপা গলায় বলল, আমরা দেখছি শাহজাদা অরণ্যকে। সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আর সে আমিরাকে টেনে হিঁচড়ে কক্ষে নিয়ে গেছিল। মারজান ক্রুর হাসল। এরা তারই চামচা এবং তারই শেখানো বুলি আওড়াচ্ছে। আরেকজন বলল, আমিরাকে নিয়ে কক্ষের দিকে গিয়েছিল সে, তারপর অনেকক্ষণ দরজা বন্ধ ছিল। কথাগুলো থেমে থেমে বেরোচ্ছে। বাকেশা বিচক্ষণ মানুষ গমগমে গলায় বলল, কি আশ্চর্য! সে নেশাগ্রস্ত অবস্থায় একজন যুবতীকে জোরপূর্বক টেনে হিঁচড়ে কক্ষে নিয়ে যাচ্ছিল, আর তোমরা তাকে আটকাওনি? মারজান চোখ ইশারা দিতেই একজন বলা শুরু করলো, হুজুর গিয়েছিলেন আটকাতে, কিন্তু সে আমাদের আঘাত করেছে। একজনকে আঘাতপ্রাপ্ত অবস্থায় হাজিরও করলো। সবটাই ছিল মারজানের চাল। বায়েজিদের মধ্যে থেকে বলল, কেউ সরাসরি দেখেনি, ঘটনা অনেক কিছু ঘটতে পারে। একজন দাসী কেঁদে কেঁদে বলল, সে কক্ষের দরজা বন্ধ করার পর আমরা সকলেই দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আমরা শুনেছি আমিরার চিৎকার। নিজেকে বাঁচাতে সে উন্মাদের মতন চেঁচিয়েছে। মারজান আরো জোরে শব্দ করে কেঁদে উঠল। দাসীটি বলল, শাহজাদা দরজা খুললো, পরে যখন ঢুকি তখন এই অবস্থা। শব্দটা শেষ করতে পারল না সে। ঘরের ভেতর ভারী নীরবতা। বাকেশা চোখ বন্ধ করলেন এক মুহূর্ত, তারপর ধীরে বললেন, অরণ্যকে নিয়ে আসো। কিছুক্ষণের মধ্যেই টেনে হিচড়ে আনা হলো অরণ্যকে। তার অবস্থা শোচনীয়। চোখ লাল, মুখ ক্লান্ত, শরীর এখনো ভারী। নেশার ঘোর পুরো কাটেনি। সে চারিপাশে তাকালো, কিছুই যেন পরিষ্কার বুঝতে পারছে না। কি হয়েছে? তার কণ্ঠ শুকনো। কেউ উত্তর দিল না, শুধু তাকে দাঁড় করিয়ে রাখা হলো সবার সামনে। তারপর বাকেশা গম্ভীর গলায় ঘোষণা করলেন, সব জবানবন্দি, সব পরিস্থিতি একটা দিকেই ইঙ্গিত করছে। অরণ্য, তুমি তিনি আজও চোখ নেশাগ্রস্ত ছিলে, আর সেই অবস্থায় তুমি আমিরার সর্বনাশ করেছো। ধিক্কার তোমায়। এই মহলে আজ অব্দি কোনো অনৈতিক কাজ হয়নি। তুমি এই মহলকে কুলুষিত করেছো, সম্মানহানি করেছো গোটা জমিদার পরিবারের। অরণ্য যেন কিছুই বুঝতে পারছে না। না, সে মাথা নাড়ল। আমি কিছু করিনি। তার কণ্ঠ ভেঙে গেল, কিন্তু কেউ শুনল না। কারণ, প্রমাণ, পরিস্থিতি, সাক্ষ্য সব তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। বাকেশা চোখ নামিয়ে বললেন, তাকে অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করা হোক। এক মুহূর্তে দুই প্রহরী এগিয়ে এলো। অরণ্য ছটফট করতে লাগলো। আমি করিনি, বিশ্বাস করুন। আমি তার কণ্ঠ করিডোর জুড়ে প্রতিধ্বনিত হতে লাগলো, কিন্তু সেই চিৎকার ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। মহলের গভীর অন্ধকার এক কুঠুরি, সেখানে ঠেলে ঢুকিয়ে দেওয়া হলো তাকে। দরজা বন্ধ, লোহার শব্দ প্রতিধ্বনিত হলো, আর বাইরে সবাই যেন নিশ্চুপ হয়ে গেল। একটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, কিন্তু সত্যিটা এখনো বন্দি রয়ে গেল অন্ধকারের আড়ালে। বায়েজিদের মুখ বন্ধ করে দিল সব সাক্ষীরা। এতগুলো মানুষের সামনে ঘটে যাওয়া ঘটনাটা তো আর একজনের দ্বারা বদলায় না। তবে বাকেশা যদি বায়েজিদকে পূর্বের ঘটনাটা জানাতো, বায়েজিদ সাবধান করে রাখতো অরণ্যকে। আমিরার লাশ পাঠিয়ে দেওয়া হলো তার পিতৃগৃহে, সাথে কিছু জমিদারি খাজানা। এত কিছু হয়ে গেছে, তাও রত্নার ঘরের দরজা খোলার অনুমতি দেয়নি বাকেশা। খাবার নিয়ে যাওয়া দাসীদের থেকে ঘটনা শুনে সে দিনরাত এক করে কাঁদে কক্ষেই। খাবার দাবার খায় না। চেহারা কেমন জীর্ণ শীর্ণ হয়ে উঠেছে কয়েকদিনে। অন্ধকার কুঠুরিতে দিনরাতের হিসাব থাকে না, তবুও সময় থেমে থাকে না। এইভাবে কেটে গেল প্রায় 15টা দিন। একই অন্ধকার, একই স্যাঁতস্যাঁতে গন্ধ, একই নিঃসঙ্গতা, যেখানে মানুষ ধীরে ধীরে নিজের ভেতরে হারিয়ে যায়। বাকেশার কড়া নির্দেশ, কেউ দেখা করতে পারবে না অরণ্যের সাথে। একজন মানুষ একা, সম্পূর্ণ একা, নিজের নির্দোষতার আর্তনাদ নিয়েই পড়ে রইল সেই কুঠুরিতে। এদিকে মহলের অবস্থা শোচনীয়। অরণ্যের পিতামাতা দুজনেই যেন বেঁচে থেকেও মৃতপ্রায়।
আমিনা বেগম সারাদিন কেঁদে কেঁদে অচেতন হয়ে পড়েন। জাবের শাহ নিঃশব্দে বসে থাকেন, চোখের সামনে ভেঙে পড়ছে সবকিছু, অথচ কিছুই করতে পারছেন না। পুরো মহল জুড়ে নেমে এসেছে এক গভীর শোক। কারো মুখে হাসি নেই, কথাবার্তা কমে গেছে, দরবারও যেন নিস্তেজ হয়ে পড়েছে। কিন্তু এই শোক, এই ভাঙনেও মারজান ক্ষান্ত হলো না। গোটা পরিবারের এই বেহাল দশায়ও তার হাড় জুড়ালো না, তার চোখে বিন্দুমাত্র অনুশোচনা নেই। বরং এই অবস্থাতেও তার মনে নতুন খেলা। একদিন সে গোপনে ডেকে পাঠালো এক বিশ্বস্ত প্রহরীকে, নিচু গলায় বলল, একটা খবর পৌঁছে দিতে হবে অরণ্যের কাছে। প্রহরী দ্বিধায় পড়ে গেল। কি খবর বেগম? মারজানের ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটে উঠল। দুটো স্বর্ণ মুদ্রা প্রহরীর হাতে গুজে বললেন, বলবে রত্নপ্রভার বিয়ে ঠিক হয়েছে, খুব শীঘ্রই কাবিন পড়বে। প্রহরী চমকে তাকালো, কিন্তু সেই দৃষ্টি এক মুহূর্তে নিচু হয়ে গেল। আদেশ অমান্য করার সাহস তার নেই। সেই রাতেই অন্ধকার কুঠুরির সামনে গিয়ে দাঁড়ালো সে। লোহার দরজার ওপাশে বসে আছে অরণ্য, নিশ্চুপ। প্রহরী ধীরে বলল, শুনেছেন শাহজাদি রত্নপ্রভার বিয়ে ঠিক হয়েছে, খুব শিগগিরই কাবিন হবে। ভেতরটা কিছুক্ষণ নিস্তব্ধ, তারপর অন্ধকারের ভেতর থেকে ভেসে আসলো এক কর্কশ কণ্ঠ। জিভ টেনে ছিঁড়ে ফেলবো জানোয়ার। কিন্তু সেই কণ্ঠে আগে দৃঢ়তা নেই। প্রহরী আর কিছু বলল না, চলে গেল। 15 দিনের নিঃসঙ্গতা তাকে ভেঙে দিয়েছে, আর এই এক টুকরো খবর শেষ ভরসাটুকু কাঁপিয়ে দিল। সে মাথা নিচু করে বসে পড়ল। ধীরে ধীরে তার আঙ্গুলগুলো মুঠো হয়ে এলো, নিঃশ্বাস ভারী হয়ে উঠল। অন্ধকার কুঠুরির ভেতর আরো গভীর হয়ে উঠল অন্ধকার। খবরটা শোনার পর থেকে ধীরে ধীরে বদলে যেতে লাগলো অরণ্য। একদিনে নয়, দিন পেরোতে পেরোতে, মুহূর্তে মুহূর্তে সে যেন নিজেকে হারিয়ে ফেলতে লাগলো। হঠাৎ করেই নিজের চুল মুঠো করে টানতে শুরু করে, যেন ভেতরের আগুনটা উপড়ে ফেলতে চায়। কখনো নিঃশব্দে বসে থাকে, হঠাৎই উঠে গিয়ে পাথরের দেয়ালে হাত তুলে আঘাত করতে থাকে, একবার দুবার বারবার। কখনো আবার চুপচাপ বসে নিজের সাথে কথা বলে, না, রত্না এমন করতে পারে না, সব মিথ্যা। আমি ফিরবো, আমি বলবো তাকে। তার কণ্ঠ কখনো ফিসফিস, কখনো ভাঙা, কখনো আবার একদম অচেনা। আবার কখনো হঠাৎ করে সে চিৎকার করে উঠে কোনো কারণ ছাড়াই, একটা দীর্ঘ ভাঙা বিভৎস চিৎকার, যেন তার বুকের ভেতর জমে থাকা সব যন্ত্রণা একসাথে বেরিয়ে আসছে। প্রহরী রাত প্রথম ভয় পেত, পরে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেল, কারণ এটা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়ালো। অরণ্য আর আগে সেই মানুষটা নেই। একাই হাসে, আবার চেঁচায়, কখনো বাচ্চাদের মতো কাঁদে, আবার দেয়ালে নিজের হাতে আঘাত করে। সে যেন একটা ছায়া, অন্ধকারে বন্দি, নিজের মধ্যেই হারিয়ে যাওয়া। কিন্তু এই সব কিছু মহলের ভেতর পৌঁছাতে পারল না। মারজানের কঠোর নির্দেশ, কারাগারের বাইরে একটাও খবর যাবে না। যে প্রহরী মুখ খুলবে তার পরিণতিও হবে ভয়ঙ্কর। তাই সবাই চুপ, সবাই নিশ্চুপ। মহলের লোকজন ভাবে অরণ্য নিশ্চয়ই শাস্তি ভোগ করছে, নিঃশব্দে, নিশ্চলভাবে। কিন্তু বাস্তবে অন্ধকার কুঠুরির ভেতর একজন মানুষ ধীরে ধীরে ভেঙে পড়ছে, পাগলামির নাড়ায় দাঁড়িয়ে। আর তার সেই ভাঙনের শব্দ দেয়ালের ভিতরেই বন্দী হয়ে থাকছে। তারপর এলো সেই কাঙ্ক্ষিত দিন। দিনভর নিজেকে আটকে রেখেছিল রত্নপ্রভা, কিন্তু রাত নামতে আর পারল না। দাসীকে হাত করে খুলিয়ে নিল দরজা। মহলের সব নিয়ম, সব ভয়, বাধা এক নিমিষে তুচ্ছ হয়ে গেল তার কাছে। প্রাণের ঝুঁকি নিয়ে ছুটে গেল সে অন্ধকার কুঠুরির দিকে, যেখানে বন্দি তার প্রেম, যেখানে ধীরে ধীরে নিভে যাচ্ছে অরণ্য। কারাগারের পথটা নির্জন, শীতল, ভয়ঙ্কর। দেয়ালের ছায়া যেন লম্বা হয়ে তাকে গিলে ফেলতে চাইছে, তবুও থামল না সে। প্রেমের টান তাকে টেনে নিয়ে এলো সোজা সেই লোহার গারদের সামনে। ভেতরে বসে আছে অরণ্য, চেনা যায় না প্রায়। সে সুদর্শন চেহারার খানা বড্ড মলিন, চুল এলোমেলো, মুখ শুকনো, চোখ দৃষ্টি হারানো। কিন্তু সেই চোখই হঠাৎ থেমে গেল রত্নপ্রভার উপর। মুহূর্তটা যেন থেমে গেল। রত্নপ্রভার বুক কেঁপে উঠল। অরণ্য, তার কণ্ঠ ভেঙে এলো। অরণ্য প্রথমে কিছুই বলল না, ধীরে ধীরে উঠে এলো গারদের কাছে। দুজনের মাঝে শুধু ঠান্ডা লোহার শিক। রত্নপ্রভা হাত বাড়ালো, কাপা হাতে স্পর্শ করলো অরণ্যের গাল, শিকের ফাঁক গলে। সেই স্পর্শে এক মুহূর্তে ভেঙে দিল অরণ্যকে। সে হঠাৎই চোখ বন্ধ করে ফেলল, তারপর কেঁদে উঠল একজন ছোট বাচ্চার মতো, অসংযত, অসহায় কান্না। রত্না, বিশ্বাস কর, আমি করিনি। রত্না, কিচ্ছু করিনি আমি। কথাগুলো জড়িয়ে যাচ্ছে। আমি কিছু করিনি, বিশ্বাস করো। রত্নপ্রভা চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। সে আরো কাছে সরে এলো। আমি জানি তুমি কিছু করনি। এমন জঘন্য কাজ আমার অরণ্য করতেই পারে না। তার কণ্ঠ কাঁপছে। অরণ্য দুহাতে ধরে ফেলল সেই লোহার শিক, যেন সেটাকে ভেঙে ফেলতে চায়। আমাকে নিয়ে চলো এখান থেকে, আমি থাকতে পারছি না। তার চোখে আতঙ্ক, অসহায়তা। রত্নপ্রভা কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। আমি কি করে মুক্ত করব তোমায়?
আমার যে আর সহ্য হচ্ছে না তোমার এই হাল। দুজনেই চুপ হয়ে গেল কিছুক্ষণ, শুধু কান্নার শব্দ। লোহার শিকের দুই পাশে দাঁড়িয়ে দুজন মানুষ, অথচ কত দূরে। রত্নপ্রভা ধীরে বলল, আমি আবার আসবো, তুমি নিজের খেয়াল রাখবে। কাঁদতে কাঁদতে যেন কথা বলতে পারছে না প্রভা, কান্না জড়ানো গলায় বলল, একদম পাগলামো করবে না, তোমায় বের করতে না পারলে আমিও বন্দি হব কারাগারে। অরণ্য হকচকিয়ে তাকালো। তুমি যেও না, তোমাকে ওরা দূরে বিয়ে দিয়ে দিবে। রত্নপ্রভা কিছু বলল না, শুধু হাতটারও শক্ত করে রাখলো তার গালে। কারাগারের অন্ধকারে সেই রাতটা হয়ে রইল তাদের শেষ মিলনের সাক্ষী। প্রহরীরা চলে আসবে ভেবে প্রভা চলে গেল। পিছনে অরণ্য হাউমাউ করে কাঁদতে লাগলো বাচ্চাদের মতো করে। আহ, ভালোবাসার কি টান! অমন শক্তপোক্ত বেপরোয়া পুরুষটাও গগনবিদারী কান্নায় ফেটে পড়েছে। প্রভা হেঁটে গেল কাঁদতে কাঁদতে, পিছনে এখনো অরণ্যর কান্নার শব্দ পাওয়া যায়। শাহবাদের অন্দরমহলে যখন নিঃশব্দে জমে উঠেছে বিষাদ, ঠিক তখনই নাসিরাবাদ থেকে এলো এক ভয়াবহ সংবাদ। খবরটা যেন ঝড়ের মতো আছড়ে পড়ল পুরো মহলে। বিয়ে ভেঙে যাওয়ার অপমান সহ্য করতে না পেরে আত্মহননের পথ বেছে নিয়েছে বড় ও শাহজাদি রুবায়েত ফারনাজ। কথাটা ছড়িয়ে পড়তে নিস্তব্ধ হয়ে গেল চারিদিক। কেউ বিশ্বাসই করতে পারছে না, আবার কেউ ফিসফিস করে বলছে এটা অবধারিতই ছিল। একটা রাজ্যের শাহজাদি বিয়ের আসর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাকে। এই অপমান, এই লাঞ্ছনা সে বয়ে নিয়ে বাঁচা কি সম্ভব? নাসিরাবাদে শোক নেমে এলো, কিন্তু সেই শোক খুব দ্রুত রূপ নিল ক্রোধে। শেরহাম পাটোয়ারির প্রাসাদে শুরু হলো উত্তেজনা। দরবারে একের পর এক উচ্চারণ হতে লাগলো প্রতিশোধ, অপমানের জবাব, শাহবাদের বিরুদ্ধে যুদ্ধ। খবর আসতে লাগলো সেনারা প্রস্তুত হচ্ছে, অস্ত্রাগারে তৎপরতা বাড়ছে, ঘোড়ার আস্থা বলে অস্থিরতা। যে কোনো মুহূর্তেই শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। শাহবাদে সেই খবর পৌঁছাতে আরো ভারী হয়ে উঠল পরিবেশ। একদিকে অরণ্যের ঘটনা, অন্যদিকে সম্ভাব্য যুদ্ধ। পুরো রাজ্য যেন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে। বাকের শাহ গভীর চিন্তায় নিমগ্ন। দরবারে চাপা উত্তেজনা। ঠিক সেই সময় অপ্রত্যাশিতভাবে এগিয়ে এলো ছোট শাহজাদি চন্দ্রপ্রভা। মিরান এতক্ষণ ধরে থেমে থেমে সব কথা বলছিল। সে দালানের ভেতর নিঃশব্দে বসে শুনছিল মেহেরুন্নেসা। প্রতিটা কথা যেন তার বুকের ভেতরে পাথরের মতো বসে যাচ্ছিল। অরণ্য আর রত্নার প্রেম পরিণতি শুনে তার চোখ জোড়া ভিজে উঠল অশ্রুতে। সবকিছু মিলিয়ে যেন ভয়ঙ্কর জট খুলে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক তখনই দরজায় হঠাৎ করে খটখট শব্দ। দুজনাই চমকে উঠল। মিরান ভ্রুকুচকে তাকালো দরজার দিকে। তার চোখে মুহূর্তে সতর্কতা নেমে এলো। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবলো আবারও কি সেই লোকটা, কিন্তু এবার শব্দটা ভিন্ন। আরো জোরে ধাক্কা পড়ল। মিরান দ্রুত দেয়াল থেকে তরবারিটা নামিয়ে নিল, ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। মেহেরুন্নেসার বুক ধড়ফড় করছে। দরজার খিল খুলতে সামনে দাঁড়িয়ে কয়েকজন প্রহরী, মহলের পোশাক পরা, কিন্তু তাদের চোখের দৃষ্টি স্বাভাবিক নয়। মিরানের চোখ সরু হয়ে এলো। মুহূর্তেই বুঝে গেল এরা কেবল সাধারণ প্রহরী না, এরা জমিদারের নিজস্ব লোক। সে খুব নিচু স্বরে বলল, কি মতলব? কথা শেষ হতেই প্রহরীদের একজন সামনে এগিয়ে এলো, ঠোঁটে হালকা ব্যঙ্গের হাসি। অনেক রাত হয়েছে বেগম, চলুন, মহলে ফিরতে হবে। মিরান শটান দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি কঠিন। প্রহরী এবার গলা উঁচু করল, আদেশ আছে, দুজনকেই বন্দি করতে হবে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেল। মেহেরুন্নেসা এক পা পিছিয়ে এলো। মিরান তরবারি শক্ত করে ধরল, কিন্তু সংখ্যায় অনেক। চারিদিক থেকে ঘিরে ফেলল তারা। একজন হঠাৎ চিৎকার করে উঠল, ধরো, দুজনকেই বাঁধো। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ল প্রহরীরা। মিরান প্রতিরোধ করার চেষ্টা করলো, কিন্তু চারিদিক থেকে চেপে ধরল তারা। তার হাত শক্ত করে মুচড়ে পেছনে বাঁধা হলো। মেহেরুন্নেসাও ছাড় পেল না। তার কাপা হাত দুটো টেনে বেঁধে ফেললো একজন। ছাড়ুন, কি করছেন আপনারা? তার কণ্ঠে আতঙ্ক, কিন্তু কেউ শুনল না। মিরান দাঁত চেপে তাকিয়ে রইল, তার চোখে আগুন, কিন্তু এই মুহূর্তে কিছু করার উপায় নেই। দুজনকে টেনে বাইরে নিয়ে আসা হলো। অন্ধকার দালান ছেড়ে ফিরে সেই মহলের দিকে, যেখানে অপেক্ষা করছে আরও বড় কোনো ঝড়। বাণিজ্যিক যাত্রার পথে ডাকাতদের আকস্মিক আক্রমণে পরিস্থিতি পুরোপুরি এলোমেলো হয়ে যায়। অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে বায়েজিদ ও তার সৈন্যদল মহলে ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু ফিরে এসেই তার মনে প্রথম যে চিন্তাটা আসে তা হলো মেহেরুন্নেসা কোথায়। ঘোড়া থেকে নেমেই বায়েজিদ দ্রুত চারিপাশে চোখ বোলাতে থাকে, অস্থির কণ্ঠে দাসীদের ডাকতে থাকে, মেহেরুন্নেসা কোথায়? সে কোথায় গেল? কিন্তু কেউই স্পষ্ট কোনো উত্তর দিতে পারে না। মুহূর্তের মধ্যেই তার উদ্বেগ রাগে পরিণত হয়। মহলের ভেতর যেন এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় মহলের প্রধান ফটকের দিক থেকে কিছু রক্ষী এগিয়ে আসে। তাদের সঙ্গে দুজনকে দেখা যায়, হাত পা বাঁধা অবস্থায় দুজন পুরুষকে। একজন হলো মেহেরুন্নেসা, আরেকজন মিরান। দৃশ্যটি দেখে মুহূর্তে বায়েজিদের পদক্ষেপ থমকে যায়। তার চোখে বিস্ময়, রাগ আর অবিশ্বাস একসাথে জমে ওঠে। এদিকে রক্ষীরা কোনো কথা না বলেই তাদের সামনে দাঁড়িয়ে থাকে, যেন পুরো ঘটনা তাদের চোখেই পরিষ্কার। এই সময় মারজান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার মুখে এক ধরনের আত্মতৃপ্তি আর অহংকারের হাসি।
সে বায়েজিদের দিকে তাকিয়ে স্পষ্ট কণ্ঠে বলে ওঠে, দেখো শাহজাদা, দেখো নিজের চোখে তোমার স্ত্রী রাতভর মহলের বাইরে এক বন্দি নারীর সঙ্গে সময় কাটিয়েছে। একটু থেমে সে রক্ষীদের দিকে ইশারা করে যোগ করে, আর প্রহরীরা নিজেরাই দেখেছে এরা পরপুরুষের সঙ্গে সন্দেহজনক অবস্থায় বাইরে ছিল। মারজানের এই কথাগুলো যেন পুরো মহলে বজ্রপাতের মতো নেমে আসে। চারিপাশে মুহূর্তের জন্য নীরবতা নেমে আসে। বায়েজিদের মুখ শক্ত হয়ে যায়, তার চোখ ধীরে ধীরে মেহেরুন্নেসার দিকে স্থির হয়ে যায়, যেন সে সত্যটা খুঁজে বের করার চেষ্টা করছে, নাকি বিশ্বাস ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তা বোঝা যায় না। বাইরের নীরবতা ভেঙে বায়েজিদের কণ্ঠ আবারও ভারী হয়ে ওঠে। তার হাতের বাঁধন খুলে দাও। কথাটা এতটা শান্ত ছিল যে প্রথমে কেউই বুঝতে পারেনি তিনি আদেশ দিচ্ছেন নাকি নিজেকেই থামাচ্ছেন, কিন্তু পরক্ষণেই রক্ষীরা দ্রুত এগিয়ে এসে মেহেরুন্নেসার হাতের বাঁধন খুলে দেয়। দড়ি খুলে যেতেই মেহেরুন্নেসা একটু নড়ে চড়ে দাঁড়ায়। কবজির জায়গায় লাল দাগ বসে গেছে, কিন্তু তার চোখে কোনো দুর্বলতা নেই। সে একবারও বায়েজিদের দিকে তাকায় না, বরং ধীরে ধীরে দৃষ্টি সরিয়ে সরাসরি মারজানের দিকে তাকায়। মারজান তখনও সেই আত্মবিশ্বাসী ভঙ্গিতেই দাঁড়িয়ে আছে, যেন সে নিশ্চিত এই মুহূর্তে সবকিছুই তার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। কিন্তু মেহেরুন্নেসার চোখে সে যে দৃষ্টি দেখে তা ছিল সম্পূর্ণ ভিন্ন। কোনো ভয় নয়, কোনো দ্বিধা নয়, শুধু গভীর ঘৃণা, এক দীর্ঘ স্থির দৃষ্টি, যেন সে মানুষটার ভেতরের পুরো মিথ্যাচারকে এক নজরে দেখে ফেলেছে। মারজান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মেহেরুন্নেসা চোখ ফিরিয়ে নেয়। তার মুখে এক বিন্দু প্রতিক্রিয়াও থাকে না, শুধু ঠান্ডা নীরবতা। এই সময় মহলের দাসদাসীরা একে একে সামনে এগিয়ে আসে, তাদের চোখে ভয়, উত্তেজনা আর এক ধরনের সুযোগ নেওয়ার তাড়না স্পষ্ট। এক দাসী কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, শাহজাদা, আমরা নিজের চোখে কিছু না দেখলেও এত বড় কথা উঠেছে, এটা তো শাস্তির বিষয়। আরেকজন চোখ করে, মহলের মান সম্মান নষ্ট হয়েছে, এর বিচার হওয়া উচিত। কথাগুলো একে একে জমে গিয়ে যেন মেহেরুন্নেসা চারিপাশে চাপ সৃষ্টি করতে থাকে। সবাই মিলে যেন আগেই তাকে অপরাধী ঘোষণা করে ফেলেছে। মেহেরুন্নেসা তখনও নীরব, মাথা নিচু করে নেই, বরং সোজা হয়ে দাঁড়িয়ে আছে, একদম স্থির। শেষে সে ধীরে ধীরে বায়েজিদের দিকে তাকায়। তার চোখে কোনো অনুনয় নেই, নেই কোনো ভয়ও। শান্ত স্পষ্ট কণ্ঠে সে বলে ওঠে, শাহজাদা, যদি আপনি বিশ্বাস করেন আমি এমন কোনো অন্যায় করেছি যার শাস্তি প্রাপ্য, তাহলে আমি মাথা পেতে নেব। এক মুহূর্ত থেমে যায় সে, তারপর আরো ধীর কিন্তু দৃঢ়ভাবে বলে, কিন্তু যদি সত্য না জেনে শাস্তি দেওয়া হয়, তো আমি তা থেকেও পালাবো না। তার এই কথার পর মহলের ভেতর আবারও নীরবতা নেমে আসে। বাইরে থেকে দৃশ্যটা যতই বিশৃঙ্খল মনে হোক, এই মুহূর্তে সবচেয়ে ভারী হয়ে ওঠে বায়েজিদের চোখ, কারণ তিনি প্রিয় স্ত্রীর থেকে এমনটা আশা করেননি। দরাজ গলায় বলল, কার এত বড় দুঃসাহস আমার স্ত্রীর সম্পর্কে কথা বলে? প্রমাণ পড়ে হবে, আগে আমি তার গর্দান নেব। বলো, কে দেখেছো তাকে পরপুরুষের সাথে? প্রহরীদের আত্মা শুকিয়ে গেল বায়েজিদের গর্জনে। কেউ আর কোনো কথা বলে না। বায়েজিদ কর্কশ গলায় ফের বলল, যারা যারা মুখে এ কথা উচ্চারণ করেছে তাদের কারাগারে নিক্ষেপ করো, সবার আগে এই মহিলাকে। বায়েজিদের আঙ্গুল উঠে মারজানের দিকে। মহলের ভেতর তখনও চাপা উত্তেজনা ঘুরপাক খাচ্ছে, কেউ কারো দিকে ঠিকমতো তাকাতেও সাহস পাচ্ছে না। সেই ভারী নীরবতার মাঝে হঠাৎ বায়েজিদের কণ্ঠ গর্জে উঠল, কি হলো? বন্দি করো এই মহিলাকে। মুহূর্তেই চারিপাশে ফিসফাস শুরু হয়ে যায়। মারজান যেন বিশ্বাসই করতে পারছিল না, বিষয়ে তার চোখ বড় হয়ে ওঠে। শাহজাদা, আমি তো কথা শেষ করবার আগেই রক্ষীরা এগিয়ে এসে তাকে ঘিরে ফেলে। বায়েজিদের চোখ তখন কঠিন নির্দয়। কেউ আমার স্ত্রীর সম্মানে মিথ্যা অপবাদ দিবে, এটা সহ্য করব? কখনোই না, সে যেই হোক না কেন। রক্ষীরা মারজানের হাত চেপে ধরে টেনে নিয়ে যেতে থাকে। তার মুখে প্রতিবাদের শব্দ থাকলেও সেই শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায় করিডোরের অন্ধকারে। মারজান চলে যেতেই যেন পরিবেশটা আরো ভারী হয়ে ওঠে। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে একজন রক্ষী সাহস করে সামনে এগিয়ে আসে, তার মুখে দ্বিধা, চোখে স্পষ্ট ভয়। শাহজাদা, বায়েজিদ ধীরে ধীরে তার দিকে তাকায়। বলো। রক্ষী একবার চারিপাশে তাকিয়ে গলা শুকিয়ে ফেলে, তারপর কাপা কণ্ঠে বলে, নারীবন্দী উম্মে মিরান এবং আমাদের ছোট বেগম মেহেরুন্নেসাকে নূরকে সেই কক্ষে পাওয়া গেছে। সে একটু থামে, যেন পরের কথাগুলো বলতে ভয় পাচ্ছে। যে কক্ষে পশ্চিমা পদ্ধতি প্রজাতির জন্য সার উৎপাদনের কাজ শুরু হয়েছে। মুহূর্তেই চারিপাশে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ে, কিন্তু রক্ষীর কথা এখানে থামে না। আপনার জারি করা নিষেধাজ্ঞা ছিল, কেউ যদি সেই কক্ষে প্রবেশ করে বা করার চেষ্টাও করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।
শেষ কথাগুলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ে মহলের বুকের উপর। বায়েজিদ স্থির হয়ে যায়, তার চোখ ধীরে ধীরে মেহেরুন্নেসার দিকে ঘুরে যায়। এক মুহূর্তে যেন তার মস্তিষ্কে সবকিছু ঝড়ের মতো ঘুরে ওঠে, তার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে আসে। এদিকে মেহেরুন্নেসা দাঁড়িয়ে আছে আগের মতোই সোজা হয়ে, কিছু বুঝতে পারছে না। সে একটা কক্ষে যাওয়া নিয়ে এত বড় শাস্তি ঘোষণা করার মানুষ নিশ্চয়ই শাহজাদ নয়। লোকটা ফের বলে, শাহজাদা এমনটা বলার কারণ হচ্ছে সেই কক্ষ ভর্তি বিভিন্ন ধরনের দামি, অমূল্য ও দুষ্প্রাপ্য সব রাসায়নিক তরল, যার এক ফোঁটাও দাম বহুত এবং তার ভুল ব্যবহারে প্রাণ নাশও হতে পারে। মেহেরুন্নেসার পায়ের তলার মাটি সরে গেল কথাটা শুনে। কই গোটা কক্ষে এমন তো কিছু দেখেনি সে, তবে কয়েকটা অদ্ভুত শিশি চোখে পড়েছিল। সে বায়েজিদের কাছে আকুতি করে, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কোনো মতলবে এই কক্ষে যাইনি। আমি তো এও জানতাম না ওসব রাসায়নিক তরল কাকে বলে বা কি হয়। আমাকে মিরান ডেকে নিয়ে গিয়েছিল এই বলে যে। বাকের তাকে কথা শেষ করতে দিল না, থামিয়ে দিল তার আগে। বায়েজিদের চোখ ধীরে ধীরে ভিজে উঠতে থাকে। সে তাকিয়ে থাকে, শুধু তাকিয়েই থাকে তার স্ত্রীর দিকে। এই সেই নারী যাকে সে অসম্ভব ভালোবাসে, যার জন্য সে নিজের সবকিছু ত্যাগ করতে পারে। কিন্তু আজ তার নিজের দেওয়া আইন তার সামনে দাঁড়িয়ে গেছে শত্রু হয়ে। একদিকে তার ধর্ম, আরেকদিকে তার ভালোবাসা। বায়েজিদের দৃষ্টি ছলছল করা চোখে স্থির হয়ে আছে মেহেরুন্নেসার উপর। আর সেই দৃষ্টিতে স্পষ্ট সে বিচারক নয় এই মুহূর্তে, সে কেবল এক অসহায় মানুষ যে বুঝতে পারছে না কিভাবে নিজের ভালোবাসার মানুষকে মৃত্যুদণ্ড দেবে। মহলের ভারী নীরবতা হঠাৎ ভেঙে যায় সমস্বরে ওঠা দাবিতে। আমরা এর সঠিক বিচার চাই, ন্যায় বিচার চাই। নারী পুরুষ সবার কণ্ঠ যেন একসাথে গর্জে ওঠে, কেউ আর ফিসফাস করছে না, সরাসরি বিচার দাবি করছে। শব্দগুলো দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে যেন আরো তীব্র হয়ে উঠছে। বায়েজিদ ধীরে ধীরে হাত তোলে, একটা ছোট্ট ইশারা, আর আশ্চর্যজনকভাবে মুহূর্তের মধ্যে সব শব্দ থেমে যায়। মহল আবারও নিস্তব্ধ। দূরের উঁচু আসনে বসে থাকা বাকের শাহ এতক্ষণ নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। তার চোখে কোনো আবেগ নেই, শুধু কঠিন স্থির দৃষ্টি। তিনি যেন এই মুহূর্তটারই অপেক্ষা করছিলেন। তিনি ধীরে ধীরে মুখ খোলেন। আমি দেখতে চাই শাহজাদা তুমি কেমন ঠিক বিচার করো। তার কণ্ঠ শান্ত, কিন্তু সেই শান্তির ভেতরে লুকিয়ে আছে এক ভয়ানক চাপ। এটা তোমার পরীক্ষা, ভবিষ্যতে এর থেকেও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তোমায়। বিচারে প্রয়োজন বলে কিছু থাকবে না, এটাই নীতি। কথাগুলো যেন ছুরির মতো কেটে যায় বায়েজিদের ভেতর। এক মুহূর্তের জন্য তার চোখ বন্ধ হয়ে আসে, বুকের ভেতর যেন কিছু একটা ভেঙে পড়ছে, কিন্তু পরের মুহূর্তে সে নিজেকে সামলে নেয়। চোখ খুলে সামনে তাকায়। তার চোখ মুখ তখন কঠোর পাথরের মতো। সে শুধু আর স্বামী নয়, সে একজন শাসক। ভারী কণ্ঠে বলল, শুধু ভালোবাসি বলে মৃত্যুদণ্ড দিলাম না, তবে তোকে এই মহল ত্যাগ করতে হবে। শেষ কথাটা বলার সময় তার কণ্ঠ সামান্য কেঁপে ওঠে। মহলে সবাই স্তব্ধ। এই রায় কেউ কল্পনাও করেনি। এটা শাস্তি, আবার শাস্তিও নয়। এটা যেন ভালোবাসার কর্তব্যের মাঝখানে দাঁড়িয়ে থাকে এক মানুষের ভাঙা সিদ্ধান্ত। মেহেরুন্নেসা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার চোখে জল জমলেও তা গড়িয়ে পড়ে না। সে শুধু তাকিয়ে থাকে বায়েজিদের দিকে, এক দীর্ঘ গভীর দৃষ্টি। আর সেই দৃষ্টিতে স্পষ্ট আজ তারা দুজনেই হেরে গেল। মেহেরুন্নেসার চোখ বড় হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো। সে যেন ঠিক বিশ্বাসই করতে পারছিল না এই কথাটা তারই প্রিয় মানুষটি বলেছে। না। খুব ক্ষীণ একটা শব্দ বেরিয়ে এলো তার ঠোঁট থেকে। পরের মুহূর্তেই সে আর নিজেকে ধরে রাখতে পারল না, প্রায় ছুটে গিয়ে বায়েজিদের সামনে এসে হাঁটু গেড়ে বসলো। দুহাত জোর করে ধরে ফেললো তার পায়ের কাছে। শাহজাদা। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, চোখের জল একের পর এক গড়িয়ে পড়ছে মেঝেতে। আমাকে আমাকে মহল থেকে তাড়িয়ে দেবেন না। সে মাথা নিচু করে কান্নায় ভেঙে পড়ে। আপনি চাইলে আমাকে কাল কুঠুরিতে নিক্ষেপ করুন, কারাগারে বন্দি করে রাখুন, যত কঠোর বা যত কষ্টের শাস্তি আছে সবটা দিন। কথাগুলো বলতে বলতে সে আরো জোরে পা আঁকড়ে ধরে। তবু আমাকে আপনার থেকে দূরে পাঠাবেন না শাহজাদা, আমি পারবো না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তার কণ্ঠে কোনো অভিনয় নেই, শুধু অসহায় একটা সত্যি। মহলের সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। এই দৃশ্যের সামনে যেন কারো কিছু বলার সাহস নেই। মেহেরুন্নেসা মাথা নিচু করেই কাঁদছে, তার কাঁধ কাঁপছে, হাত দুটো শক্ত করে ধরে আছে। বায়েজিদের পা যেন ছেড়ে দিলে সবকিছু হারিয়ে ফেলবে। আপনি বলছেন আমি দোষী, আমি সব মেনে নিচ্ছি, সে কাঁদতে কাঁদতেই বলে, কিন্তু আমাকে আপনার কাছ থেকে দূর করবেন না। বায়েজিদ স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, তার দৃষ্টি নিচে মেহেরুন্নেসার উপর। তার চোখে আবারও জল জমে, কিন্তু সে নড়ে না। এই মুহূর্তে সে জানে একটা সিদ্ধান্ত বদলালে
সে হয়তো স্বামী হয়ে উঠবে, কিন্তু শাসক হিসেবে সে ভেঙে পড়বে। মহলের ভেতর তখন এমন এক নীরবতা নেমে এসেছে, যেন সবাই শ্বাস আটকে আছে। চারিপাশে এত মানুষ, অথচ কারো কণ্ঠ নেই, শুধু অপেক্ষা। এই অবস্থাতে বায়েজিদ আবারও সামনে এগিয়ে এলো। তার চোখে স্পষ্ট যে সে শেষ পর্যন্ত চেষ্টা করবে মেহেরুন্নেসাকে বাঁচাতে। দৃঢ় কণ্ঠে বলল, শুধু ধারণা দিয়ে কাউকে দোষী করা যায় না। তোমাদের কাছে কি কোনো প্রমাণ আছে? তার কণ্ঠে রাজকীয় কঠোরতা থাকলেও ভেতরে ভেতরে সে স্পষ্ট সময় নিচ্ছে, যেন কোনোভাবে পরিস্থিতি পাল্টানো যায়। গবেষণাগারের লোকগুলো এবার একটু সরে দাঁড়ায়। তখনই সামনে আসে সেই অদ্ভুত মানুষটা। লোকটার মুখ কাপড়ে শক্ত করে বাঁধা, চোখ দুটো তীক্ষ্ণ ঠান্ডা, দুই হাতে পুরু অদ্ভুত ধরনের মোজা, যেন সরাসরি কিছু স্পর্শ করাও বিপজ্জনক। সে ধীরে কিন্তু আত্মবিশ্বাসের সাথে সামনে এসে দাঁড়ায়। শাহজাদা, সে মাথা নিচু করে বলে, এই তরলগুলো সাধারণ কিছু নয়। এগুলো এমন এক রাসায়নিক উপাদান দিয়ে তৈরি যা শরীরে অদৃশ্য চিহ্ন রেখে যায়। সে তার হাতে ধরা ছোট পাত্রটা একটু উপরে তোলে, যেন সবাই ভালো করে দেখতে পায়। যদি কেউ ওই তরল স্পর্শ করে থাকে তাহলে সেই চিহ্ন বাইরে থেকে দেখা যাবে না, কিন্তু সে একটু থামে, যেন কথাটার গুরুত্ব বোঝাতে চায়। এই বিশেষ পরীক্ষণ তরল তাদের হাতে ঢাললে সেই অদৃশ্য চিহ্ন সক্রিয় হয়ে উঠবে। চারিপাশে কেউ নড়ছে না। লোকটা এবার আরো স্পষ্ট করে বলে, তাদের হাত সবুজাভ হয়ে উঠবে। এটা কোনো অনুমান নয়, এটা প্রমাণ। এই ব্যাখ্যা শোনার পর মহলের মানুষের মুখে ভয়ের চাপ আরো গাঢ় হয়ে ওঠে। এখন আর একটা শুধু অভিযোগ না, এটা যেন সত্য বের করার সরাসরি উপায়। বায়েজিদ চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখ একবার মেহেরুন্নেসার দিকে যায়। মেহেরুন্নেসা স্থির। সে জানে এই মুহূর্তে তার কিছু বলার নেই, সবকিছু এখন এই পরীক্ষার উপর নির্ভর করছে। কিন্তু মেহেরুন্নেসা আত্মবিশ্বাসী, কারণ সে এমন কিছু করেনি, তাই সে নির্দোষ প্রমাণিত হবে। ঠিক তখনই উঁচু আসন থেকে বাকের শাহ ধীরে ধীরে বলে ওঠেন, যথেষ্ট শোনা হয়েছে। বাকের শাহের আদেশ যেন শেষ পেরেকের মতো ঠুকে দিল পরিস্থিতির উপর। পরীক্ষা শুরু করো। শব্দগুলো ধীর, কিন্তু এতটাই ভারী যে কারো আর কিছু বলার সাহস রইল না। রক্ষীরা এগিয়ে এলো। তাদের পদধ্বনি মহলের নীরবতায় আরো স্পষ্ট শোনাতে লাগলো, ঠক ঠক ঠক। প্রতিটা শব্দ যেন সময়কে আরো ধীরে টেনে নিচ্ছে। মেহেরুন্নেসার সামনে এসে তারা থেমে গেল। একজন রক্ষী সাবধানে তার দুই হাত সামনে এগিয়ে ধরতে বলল। মেহেরুন্নেসা এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকালো সোজা বায়েজিদের দিকে, যেন সে সবকিছু মেনে নিয়েছে। ধীরে ধীরে সে নিজের হাত দুটো সামনে বাড়িয়ে দিল। তার আঙ্গুলগুলো সামান্য কাঁপছিল, ভয় নয়, বরং এই অজানা পরিণতির ভারে। বায়েজিদের বুকটা আবারও কেঁপে উঠল। সে এক পা এগুতে চাইল, কিন্তু থেমে গেল। তার মুঠো শক্ত হয়ে উঠেছে, চোয়াল শক্ত, সে নিজেকে আটকে রাখছে। এই মুহূর্তে সে শুধু একজন শাসক, কিন্তু তার ভেতরের মানুষটা চিৎকার করে উঠছে। এদিকে সেই মুখ ঢাকা লোকটা ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে ধরা ছোট্ট পাত্রটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে। ভেতরে তরলটা হালকা অস্বাভাবিক রঙের, না পুরো স্বচ্ছ, না পুরো ঘোলা। তারপর খুব ধীরে পাত্রটা কাত করলো। মহলের প্রতিটা চোখ যেন সেই এক ফোঁটা তরলের দিকে। প্রথম ফোঁটাটা পড়ে মেহেরুন্নেসার হাতের তালুতে। ফোঁটা পড়ার শব্দ শোনা যায় না। আরেক ফোঁটা, তারপর আরেকটা। তরলটা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো তার হাতের উপর। কয়েকটা মুহূর্ত কেটে গেল, কিছুই হলো না। মহলের ভেতর চাপা গুঞ্জন শুরু হতে যাচ্ছিল। ঠিক তখনই একটা হালকা পরিবর্তন দেখা গেল। মেহেরুন্নেসার আঙ্গুলের ডগায় যেন খুব সূক্ষ্ম সবুজাব আভা ফুটে উঠল। প্রথমে এতটাই ক্ষীণ যে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে সেই রংটা ছড়িয়ে পড়তে লাগলো। সবুজাব আভা একটু একটু করে গাঢ় হতে লাগলো। কেউ একজন হঠাৎ দম বন্ধ করা কণ্ঠে বলে উঠল, দেখো। মুহূর্তে চারিপাশে চাপা শোরগোল। সবাই এখন স্পষ্ট দেখতে পাচ্ছে তার হাত সত্যিই সবুজাব হয়ে উঠেছে। বায়েজিদের মুখের রং বদলে গেল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। তারপর সেই বিস্ময় ধীরে ধীরে ভেঙে গিয়ে জায়গা নিল এক অদ্ভুত শূন্যতা। সে তাকিয়ে আছে তার ভালোবাসার মানুষটার দিকে, যার হাত এখন সেই নিষ্ঠুর প্রমাণ হয়ে দাঁড়িয়ে আছে। মেহেরুন্নেসা নিচের দিকে তাকিয়ে নিজের হাতের দিকে চেয়ে থাকে। এক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার চোখ থেকে, কিন্তু সে কিছু বলে না, কারণ এই মুহূর্তে কথার কোনো মূল্য নেই। সত্য নিজের রঙে প্রকাশ পেয়ে গেছে। মেহেরুন্নেসা হাতে সেই সবুজা বাবা ধীরে ধীরে গাঢ় হতে থাকে। মহলের ভেতর জমে থাকা সব সন্দেহ যেন এক মুহূর্তেই সত্য হয়ে উঠল। বায়েজিদ স্থির হয়ে তাকিয়েছিল। তার চোখের ভেতরে প্রথমে ছিল বিস্ময়, তারপর ধীরে ধীরে সেই বিস্ময় বদলে গেল অন্য কিছুর মধ্যে। চোখ দুটো জলজল করে উঠল, কিন্তু সেটা ভালোবাসার আলো না, বরং ভাঙা বিশ্বাসের আগুন। মনে হচ্ছিল ভেতরে ভেতরে সে নিজেকে প্রশ্ন করছে, এতদিন যাকে নিঃশর্ত বিশ্বাস করেছে সেই কি শেষ পর্যন্ত এমন বিশ্বাসঘাতকতা করলো? তার চোয়াল শক্ত হয়ে গেল, মুখের পেশিগুলো টান টান। ধীরে ধীরে সে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। এবার তার ভেতরে আর কোনো দ্বিধা নেই। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল না, বরং অস্বাভাবিক স্থির, ঠান্ডা। ঘাতকতা করলে মেহের?
কথাটা যেন ছুরি হয়ে এসে বিঁধল। মেহেরুন্নেসা মাথা তুলে তাকালো। তার চোখ ভিজে, কিন্তু সে কিছু বলতে পারল না। এই শব্দগুলোই যেন তার সমস্ত শক্তি কেড়ে নিল। বায়েজিদ আর তার দিকে তাকালো না, শুধু মুখ ঘুরিয়ে কঠোর স্বরে বলল, দ্রুত নিজের পোশাক গুছিয়ে নাও। এক মুহূর্ত থেমে আরো স্পষ্ট করে উচ্চারণ করলো, এই মুহূর্তে মহল ছেড়ে চলে যাবে। কোনো চিৎকার নেই, কোনো রাগের বিস্ফোরণ নেই, কিন্তু তার কণ্ঠে সেই ঠান্ডা সিদ্ধান্তই সবচেয়ে বেশি নির্মম। মেহেরুন্নেসার চারিপাশে যেন সবকিছু ঝাপসা হয়ে গেল। সে দাঁড়িয়ে আছে, কিন্তু পা যেন নড়ছে না। এই সেই মানুষ যে একটু আগেই বলেছিল ভালোবাসে, আর এখন একই মানুষ তাকে সম্পূর্ণ অস্বীকার করছে। মহলের বাতাস ভারী হয়ে উঠেছে, কেউ কথা বলছে না। একটা বিশ্বাস নীরবে ভেঙে পড়ে আছে সবার সামনে সিদ্ধান্তটা ঘোষণা হতে মহলের ভেতরে যেন এক অদৃশ্য ঢেউ ছড়িয়ে পড়ল। সিমরান ভিড়ের মাঝে দাঁড়িয়েছিল। বাইরে থেকে তার মুখ গম্ভীর, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত তৃপ্তি ছড়িয়ে পড়ছে। এতক্ষণ সে চুপচাপ দাঁড়িয়ে দোয়া করছিল। তার একটাই চাওয়া ছিল মেহেরুন্নেসা যেন এই মহল থেকে বিদায় নেয়। আজ সেই চাওয়াটা সত্যি হতে চলেছে। সে মাথা নিচু করে রাখলেও ঠোঁটের কোণে খুব সূক্ষ্ম একটা হাসি খেলে যায়। মনে মনে বলে, শেষ পর্যন্ত আল্লাহ আমার কথা শুনলেন। তার চোখ একবার মেহেরুন্নেসার দিকে যায়। এই সেই নারী যাকে এতদিন সহ্য করতে পারেনি। আজ তাকে ভেঙে পড়তে দেখেও তার মনে কোনো দয়া জাগে না, বরং এক ধরনের স্বস্তি। অন্যদিকে মহলের এক কোণায় দাঁড়িয়ে আছে প্রভাসে, একদম চুপ, কারো সাথে কথা বলছে না, কারো দিকে তাকাচ্ছেও না, কিন্তু তার চোখে একটা অদ্ভুত শূন্যতা। এই দৃশ্যটা তার কাছে নতুন না। 8 বছর আগে ঠিক এভাবেই সে দাঁড়িয়েছিল, একই রকম ভিড়, একই রকম অভিযোগ আর একটা ভুল বোঝাবুঝি। সেদিনও একটা সম্পর্ক ভেঙে গিয়েছিল, একটা সংসার যা খুব সুন্দর হতে পারত, সেটাও শেষ হয়ে গিয়েছিল অন্যের চালে, অন্যের কথায়। প্রভা চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। সে পুরনো দিনের কান্না, সেই বিচ্ছেদের শব্দ, সব আবার যেন কানে ভেসে ওঠে। আজ আবার একই ঘটনা ঘটছে। সে ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকায়। বায়েজিদ দাঁড়িয়ে, মুখ শক্ত, আর মেহেরুন্নেসার সম্পূর্ণ ভেঙে পড়া একটা মানুষ। প্রভার বুকটা হালকা কেঁপে ওঠে। সে খুব নিচু স্বরে নিজেকেই বলে, আমারও একই ভুল হচ্ছে। ওই ভুলের কারণে একটা সুন্দর দম্পতি চলে গিয়েছিল, আমার বড় বোন চলে গেছিল। কিন্তু এই ভিড়ের মধ্যে তার এই কথাটা কেউ শোনে না। মহলে তখন সবাই ব্যস্ত বিচার নিয়ে, দোষ অভিযোগ নিয়ে, কিন্তু কেউই খেয়াল করছে না এই বিচারটা সত্যি কিনা, নাকি আবারও কোনো ভুল বোঝাবুঝির উপর দাঁড়িয়ে একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। রায় ঘোষণা হওয়ার পর কিছুক্ষণ কেউ নড়ল না, যেন সবাই এখনো বুঝে উঠতে পারছে না এইমাত্র যা ঘটলো সেটা সত্যি কিনা। তারপর ধীরে ধীরে বাকের শাহ উঠে দাঁড়ালেন, চারিপাশে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বিচার শেষ, সবাই যে যার কাজে ফিরে যাও। তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যাতে আর কোনো প্রশ্ন তোলার সুযোগ রইল না। লোকজন ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। কেউ চাপা স্বরে কথা বলছে, কেউ আবার একেবারেই চুপ। বাকের শাহ একবার বায়েজিদের দিকে তাকালেন, তার চোখে স্পষ্ট সন্তুষ্টির ছাপ। প্রিয়জন বলে দয়া দেখাওনি, এটাই যোগ্য শাসকের লক্ষণ। তুমি সঠিক বিচার করেছো। কথাগুলো বলে তিনি আর কিছু না বলে সরে গেলেন। মহল ধীরে ধীরে ফাঁকা হয়ে এলো। এদিকে মেহেরুন্নেসা একবারও পেছনে না তাকিয়ে হাঁটা শুরু করলো। তার পা ভারী, কিন্তু থামেনি। সে জানে এখন তার কাজ একটাই, চলে যাওয়ার প্রস্তুতি নেওয়া। নিজের কক্ষে ঢুকে দরজাটা আস্তে করে বন্ধ করে ভিড়িয়ে দিল। ভেতরে ঢুকে সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, চারিপাশে তাকালো। এই ঘর, এই দেয়াল, এই সব কিছু, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। তারপর ধীরে ধীরে কাপড় গোছাতে শুরু করলো। হাত কাঁপছে, চোখ ঝাপসা হয়ে আসছে, তবুও থামছে না। এদিকে বাইরে দাঁড়িয়েছিল বায়েজিদ। সে কিছুক্ষণ স্থির হয়ে রইল, যেন নিজের ভেতরটা ঝড়টা সামলাতে চাইছে। তারপর হঠাৎ কি মনে করে হাঁটা শুরু করলো কক্ষের দিকে। তার পদক্ষেপ দ্রুত নয়, কিন্তু থামছেও না। ঠিক তখনই সিঁড়ির মুখে পৌঁছাতে কেউ তার হাত হঠাৎ চেপে ধরলো। বায়েজিদ চমকে তাকালো। প্রভা। সে কিছু না বলে তাকে টেনে নিয়ে গেল পাশের আড়ালে একটা নির্জন জায়গায়, যেখানে অন্য কারো চোখ পড়ে না। প্রভার শ্বাস দ্রুত চলছে, চোখে অদ্ভুত এক তাড়াহুড়ো আর দুশ্চিন্তা। সে শক্ত করে বায়েজিদের হাত ধরে বলল, ভাইজান, তুমি যা করলে এটা ঠিক হয়নি। তার কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট। আমি আগে দেখেছি ঠিক এইভাবেই একটা ভুল বিচার একটা সুন্দর সম্পর্ক শেষ করে দেয়। সে এক মুহূর্ত থামে, চোখে জমে ওঠা কষ্ট লুকানোর চেষ্টা করে। সব কিছু যেমন দেখা যাচ্ছে তেমন নাও হতে পারে ভাইজান। তুমি মেহেরকে কি করে অবিশ্বাস করতে পারো? বায়েজিদ কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চন্দ্রপ্রভা তার বাহু ধরে ঝাঁকিয়ে বলে, সব কি ভুলে বসেছো তুমি? মারজান কি কি করেছে তোমাদের সাথে, সব কিছু ভুলে বসেছ? সব অপরাধীদের এখনো শাস্তি দেওয়া হয়নি ভাইজান। রত্নার খুনিরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আমরা তাদের এখনো মারতে পারিনি। তারই মধ্যে তুমি আর অঘটন ঘটিও না। মেহেরকে এখান থেকে তাড়িয়ে দিও না। মহলের বাইরে গেলেও বিপদ হতে পারে।
এসব যে মারজানের চাল, সেটা কি তুমি বুঝতে পারছো না? বায়েজিদ থমথমে মুখে বলল, মেহরুন্নেসার উচিত ছিল আমাকে ভরসা করা। একজন বন্দির কথা মতো সে নাচতে নাচতে ওখানে কেন চলে গেল? সে অবশ্যই অপরাধ করেছে এবং শাস্তিও সে পাবে। আমার থেকে দূরত্ব বাড়ানোর চেয়ে বড় শাস্তি তার কাছে আর কিছুই হতে পারে না। এটা আমি জানি, তাই জেনে বুঝে শাস্তি দিচ্ছি। যেতে দাও ওকে। শাস্তি না পেলেও শক্ত হবে না, ওকে প্রচুর শক্ত হতে হবে, আমার চেয়েও বেশি। চন্দ্রপ্রভার চোখের কোণায় আসা পানিটুকু মুছল। আচ্ছা ভাইজান, মেয়েরা কোমলমতি স্ত্রী হয়ে স্বামীর আদরে থেকে যেতে পারে না? তাদের কেন যোদ্ধা হতে হয়? কেন অস্ত্র তুলে নিতে হয় হাতে? যোদ্ধা জীবন মোটেও সুখের না, সংগ্রাম করে বাঁচতে হয়। অমন পুতুলের মতো মেয়েটাকে নিজের বাহুডোরে সারা জীবন পাখির ছানার মতো রাখতে পারতে না? একজন প্রহরী দ্রুত খবর নিয়ে আসে। শাহজাদা, গাড়ি প্রস্তুত, আপনি বেগমকে আসতে বলুন। প্রভার কথাটা শেষ হতেই বাজিদের চোখে দৃষ্টি যেন এক মুহূর্ত দূরে কোথাও চলে গেল। সে আর প্রভাকে দেখছে না, সে দেখছে অতীত একটা রাত যখন পুরো মহল একইভাবে থমকে গিয়েছিল। রত্নপ্রভার সেই ঘটনা, সেই ভয়াবহ সময় যেটা আজও এই প্রাসাদের দেয়ালে দেয়ালে নীরব হয়ে লেগে আছে। সেদিনও এমনই একটা ভাঙনের মুহূর্ত ছিল। ভুল বোঝাবুঝি, চাপা অভিযোগ আর অসহ্য মানসিক চাপ সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে রত্নপ্রভা নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। পরবর্তীতে তাকে যখন পাওয়া যায় তখন পরিস্থিতি খুবই গুরুতর ছিল। মহল জুড়ে হাহাকার পড়ে যায়, চিকিৎসকরা দৌড়ে আসে। স্থানীয়রা নয়, বরং দূরদেশ থেকে আনা হয় অভিজ্ঞ চিকিৎসা। তারা দীর্ঘ সময় চেষ্টা করেছিল, কিন্তু অবস্থা এতটাই জটিল ছিল যে শেষ পর্যন্ত তাকে বাঁচিয়ে তোলা যায়নি সেই অবস্থায় যেভাবে সবাই চেয়েছিল। এই ঘটনার পর মহলে একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়। বিচার তখন থেমে থাকা সম্ভব ছিল না, কারণ অনেক কিছুই তখন সাক্ষ্য প্রমাণের উপর দাঁড়িয়েছিল। আর রত্নপ্রভার অবস্থাও এমন ছিল যে তিনি কোনো কথাই বলতে পারছিলেন না। পরে চিকিৎসকরা জানান, দীর্ঘ চিকিৎসা ও জটিল প্রক্রিয়ার মাধ্যমে তার চেহারায় পরিবর্তন আনা সম্ভব, যাতে তার পরিচয় ও নিরাপত্তা দুটোই রক্ষা পায়। সবকিছু শেষে রত্নপ্রভার দাফন সম্পন্ন হয়, আর সেই শূন্যতা ঢাকতে এক নতুন পরিচয়ের জন্ম দেওয়া হয় আরেক রত্নপ্রভা, যে আসলে সেই চন্দ্রপ্রভা ছিল, কিন্তু এক অন্য নাম, এক অন্য পরিচয় এই মহলে বেঁচে থাকে চুপচাপ আড়ালে, এক অদৃশ্য ইতিহাস হয়ে। সবাই জানে বিজ্ঞানের উন্নয়নের ফলে চেহারা বদলে ফেলা হয়েছে রত্নার, অথচ রত্নার জায়গা হয় জমিদারদের পুরনো কবরস্থানের এক কোণে, মাইমুনা শেখ এর কবরের পাশে। আর রত্না সেজে মহলে রয়ে যায় চন্দ্রপ্রভা, যা কেবল বায়েজিদ জানে আর জানে মিরান। নিঃসন্দেহে এই মহলের প্রতিটা খারাপ সময় উল্লেখযোগ্য অবদান রেখেছে মিরান, নিজের সবটুকু ঢেলে দিয়েছে তাদের উপকারে। এই স্মৃতি থেকে বের হয়ে আসে বায়েজিদ। সে ধীরে ধীরে প্রভার হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়, তার কণ্ঠ আগের চেয়ে নিচু কিন্তু দৃঢ়। এক মুহূর্ত থেমে সে আবারও সামনে তাকায়। এবার আমাকে নিজের চোখে দেখা সত্যটা দেখতে হবে সকলের সামনে, বাস্তবনা রাখতে হবে সবার আড়ালে। আড়ালে সেই নির্জন জায়গায় প্রভার কণ্ঠ দ্রুত হয়ে উঠেছিল। প্রভা একটু এগিয়ে এসে নিচু স্বরে বলল, এই ফাঁদটা আবারও সাজানো হতে পারে, এবার দয়া করে এতে পা দিও না। তার চোখে ছিল তাড়াহুড়া, ভয় আর পুরনো অভিজ্ঞতার ভার। মেহেরুন্নেসার বিরুদ্ধে যা দেখানো হচ্ছে সবটাই পরিকল্পিত। সেই তরল দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে, এটা অসম্ভব না। সে শ্বাস নিয়ে আবারও বলল, কেউ চাইছে তোমাকে ভুল পথে নিয়ে যেতে। কিন্তু বায়েজিদ নড়ল না। তার মুখে সেই আগের কঠোরতা, তবে এবার তার ভেতরে এক ধরনের ক্লান্ত স্থিরতা আছে। সে অনেকক্ষণ চুপ থেকে প্রভার দিকে তাকালো, তার কণ্ঠ শান্ত কিন্তু দৃঢ়। প্রভা, আমি আর অনুমানের উপর সিদ্ধান্ত নিতে চাই না। সে ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। সবকিছু সবার সামনে এসেছে, আমি নিজের চোখে যা দেখেছি, নিজের হাতে যা স্পর্শ করেছি, তার ভিত্তিতে আমি বিচার করেছি। এক মুহূর্ত থেমে সে যোগ করলো, এখন আর কোনো ফিসফাস, কোনো সন্দেহ আমাকে নাড়াতে পারবে না। তার চোখে এবার স্পষ্ট সিদ্ধান্ত। যদি সত্য লুকানো থাকে সেটাও সামনে আসবে, কিন্তু আমি আর অন্ধভাবে কিছু বিশ্বাস করব না। বায়েজিদ একবার প্রভার দিকে তাকিয়ে সেখান থেকে সরে যেতে শুরু করলো, তার পা ধীর কিন্তু নিশ্চিত। আর প্রভা দাঁড়িয়ে রইল, বুঝে গেল এই মুহূর্তে তাকে থামানো আর শুধু কথা দিয়ে সম্ভব না। মেহেরুন্নেসা কক্ষের মাঝখানে দাঁড়িয়েছে, কিন্তু মনে হচ্ছে সবকিছু তার চারিপাশে ধীরে ধীরে ভেঙে পড়ছে। এই কক্ষটা সাধারণ কোনো ঘর না, এটা মেহেরুন্নেসার জান্নাত, এটা রাজকীয়
কক্ষ, উঁচু ছাদের বিশাল ঘর, যেখানে দেয়াল জুড়ে সূক্ষ্ম নকশা খোদাই করা, সোনালী রঙের কারুকাজ। আলো পড়লে হালকা ঝলমল করে ওঠে। জানালার ভারী পর্দাগুলো নড়ছে খুব ধীরে, যেন বাতাসও এখানে ঢুকতে ভয় পায়। কিন্তু সবচেয়ে বেশি যেটা অনুভব হয় সেটা হলো গন্ধ। একটা গভীর ভারী আতরের ঘ্রাণ পুরো কক্ষটাকে ঘিরে রেখেছে। এটা সাধারণ কোনো সুগন্ধি না, এটা বায়েজিদের উপস্থিতির ঘ্রাণ, মিশ্র এক আতর যার মধ্যে আছে কঠোর উষ্ণতা, কিছুটা কস্তুরী তীক্ষ্ণতা আর এক পুরুষালী গাম্ভীর্য, যা বাতাসে মিশে থাকলেও যেন চোখ বন্ধ করলেই তাকে অনুভব করা যায়। এই ঘ্রাণই মেহেরুন্নেসার বুকটা আরো বেশি চেপে ধরছে। সে ধীরে ধীরে কাপড়গুলো গুছাতে থাকে, কিন্তু প্রতিটা কাপড় ধরতেই হাত কেঁপে ওঠে, যেন এগুলা শুধু কাপড় না, এগুলা স্মৃতি। হঠাৎই তার চোখ ঝাপসা হয়ে আসে, সে বসে পড়ে, তার কণ্ঠ ভাঙা, অসহায়। একটা সামান্য ভুলের জন্য এত বড় শাস্তি? সে মাথা নিচু করে ফেলে, তার চোখের সামনে ভেসে ওঠে সেই মুহূর্তগুলো। এই ঘরেই সে কখনো ভয় পেয়েছে, কখনো শান্তি পেয়েছে, আবার কখনো বায়েজিদের নীরব দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলেছে। একটা সময় এটা ছিল তার নিরাপদ জায়গা, তার অপেক্ষার জায়গা, তার ভালোবাসার অস্তিত্বের প্রমাণ। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দেয় দেয়ালের দিকে, আঙ্গুলে ছুঁয়ে দেয় ঠান্ডা পাথরের গায়ে। এগুলো সব এখন আমার না। কণ্ঠটা প্রায় শোনা যায় না, তার গলার ভিতরে কান্না জমে আছে, কিন্তু বের হতে পারছে না ঠিকভাবে। সে আবারও তাকায় বিছানার দিকে, সেই বিছানা যেখানে কত রাত নীরবে কেটেছে, কখনো কথা, কখনো নীরবতা, কখনো অদ্ভুত এক দূরত্ব। বাতাসে এখনো সেই আতরের ঘ্রাণ। মনে হয় বায়েজিদ এখনো এখানেই আছে, কোথাও দাঁড়িয়ে নীরবে তাকিয়ে। মেহেরুন্নেসা চোখ বন্ধ করে নেয়। আমি কি সত্যি তাকে ছাড়া থাকতে পারবো? প্রশ্নটা সে নিজেকেই করে, কিন্তু উত্তর আসে না। শুধু ঘরের নীরবতা আর সেই ভারী আতরের ঘ্রাণ তাকে আরো বেশি ভেঙে দিতে থাকে ধীরে, নির্মমভাবে, যেন এই ঘরটায় তাকে শেষবারের মতো ভালোবাসার স্মৃতি থেকে আলাদা করে দিচ্ছে। কক্ষের ভারী নীরবতা ভেঙে হঠাৎ দরজাটা খুলে গেল। বায়েজিদ ভেতরে প্রবেশ করলো, তার পায়ের শব্দ যেন এই রাজকীয় কক্ষের পাথরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। মেহেরুন্নেসা মাথা তুলে তাকালো, দুজনের চোখ এক মুহূর্তের জন্য মিলল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই বায়েজিদ চোখ সরিয়ে নিল। একটা দীর্ঘ শ্বাস নিল সে, যেন নিজের ভেতরের কোনো ঝড়কে জোর করে থামাচ্ছে। তার চোখ যদি আরেক সেকেন্ডও ওই দৃষ্টির সামনে থাকতো, তাহলে হয়তো সিদ্ধান্তটা বদলে যেতে পারে। এই ভয়টা সে নিজেই বুঝতে পারছে। সে ধীরে ধীরে গম্ভীর কণ্ঠে বলল, হয়ে গেছে, গোছগাছ শেষ করো। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু অদ্ভুতভাবে ভাঙা। ভোরের আলো ফুটতে চলছে, বেরিয়ে পড়ো। মেহেরুন্নেসা স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিছুক্ষণ কোনো শব্দ করল না, শুধু তাকিয়ে রইল বায়েজিদের দিকে, যেন শেষবারের মতো পুরো মানুষটাকে চোখ ভরে নিতে চাইছে। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে পানি জমে আছে, সে কিন্তু কাঁদছে না, পুরোপুরি ভেঙে, কণ্ঠটা কাঁপছে, তবুও সে বলল, আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন শাহজাদা? একটু থেমে আবারও জিজ্ঞাসা করলো, আপনার একটু কষ্ট হবে না? এই প্রশ্নটা যেন ঘরের বাতাসকেও ভারী করে দিল। বায়েজিদ এক মুহূর্ত চুপ করে রইল, তার হাতের মুঠো শক্ত হয়ে গেল, চোয়াল টান টান। সে তাকালো না মেহেরুন্নেসার দিকে। মেহেরুন্নেসা অবিলম্বে ছুটে এসে আছড়ে পড়ল বায়েজিদের বুকে, কেঁদে উঠল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে। যতটুকু কান্না ভিতরে জমেছিল সব উগরে দিতে চাইল। বায়েজিদ এখনো পাথরের মতো শটান, শুধু নিচু গলায় প্রায় নিজের সাথে যুদ্ধ করে বলল, যাও। শব্দটুকুর ভেতরে লুকানো ছিল হাজারটা না বলা কথা, ভাঙা সিদ্ধান্ত আর আটকে রাখা অনুভূতি। মেহেরুন্নেসা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে মাথা নিচু করলো। আর সেই রাজকীয় কক্ষ, যেখানে একসময় ভালোবাসার নীরবতা পাশাপাশি ছিল, আজ সেখানে শুধু থেকে গেল আতরের ঘ্রাণ, ভাঙা নীরবতা আর বিদায়ের ভারী প্রতিধ্বনি। মেহেরুন্নেসা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল, প্রতিটা ধাপ যেন তার বুকের ভেতর ভারী পাথরের মতো বসে যাচ্ছিল। চোখ ভেজা, কিন্তু কান্না সে আটকানোর চেষ্টা করছে, কারণ এই মুহূর্তে ভেঙে পড়াও তার জন্য নিষেধ হয়ে গেছে। কক্ষ থেকে বের হওয়ার পরও সেই আতরের ঘ্রাণ যেন তার গায়ে লেগে আছে। মনে হচ্ছে বায়েজিদের উপস্থিতি তাকে ছাড়ছে না, শুধু তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক তখনই সিঁড়ির মুখে দাঁড়িয়েছিল সিমরান, তার চোখে এক ধরনের ঠান্ডা সন্তুষ্টি। সে মেহেরুন্নেসাকে দেখে একটু এগিয়ে এলো, কণ্ঠে ইচ্ছাকৃত তীক্ষ্ণতা মিশিয়ে বলল, শেষ পর্যন্ত তো বেরোতেই হলো, তাই না? মেহেরুন্নেসা থেমে গেল, কিন্তু তাকালো না। সিমরান একটু হাসলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি যাওয়ার পরপরই শাহজাদার সাথে নিকাহ সেরে নেব। এই কথাটা যেন বাতাস থামিয়ে দিল। মেহেরুন্নেসার বুকের ভেতর এক মুহূর্তে আগুন ছড়িয়ে দিল, হাতের আঙ্গুল শক্ত হয়ে এলো, ঠোঁট কেঁপে উঠল। সে ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু কিছু বলল না, শুধু সিমরানের দিকে একবার তাকালো, তারপর চোখ সরিয়ে নিল, যেন এই কথাটার উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। সে আবারও সিঁড়ি নামতে শুরু করলো, তবে প্রতিটা ধাপ আরও ভারী হয়ে উঠছিল।
ঠিক সেই মুহূর্তেই তার ভেতর একটা আশা জেগে উঠল। ছোট ভাঙা কিন্তু এখনো বেঁচে থাকা। সে ধীরে ধীরে পেছনে ফিরল। তার চোখ খুঁজে নিল বায়েজিদকে। মনে হলো যদি সে একবার তাকায়, যদি শুধু একবার ডাকে, তাহলে হয়তো সবকিছু বদলে যাবে। কিন্তু বায়েজিদ দাঁড়িয়েছিল স্থির, তার দৃষ্টি অন্যদিকে, মুখ শক্ত। মেহেরুন্নেসার চোখের দিকে তাকালো না সে। তার কণ্ঠ ভারী, ঠান্ডা। কোনো ছলনাময়কে আমি ভালোবাসি না। এই কথাটা যেন সিঁড়ির প্রতিটা ধাপে ধাক্কা দিতে লাগলো। মেহেরুন্নেসা আর কিছু বলল না। সে ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিল। আর এই সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে তার মনে একটাই অনুভূতি রয়ে গেল, ভালোবাসা শেষ হয়নি, শুধু তাকে শেষ করে দেওয়া হয়েছে। মেহেরুন্নেসাকে ধীরে ধীরে ঘোড়ার গাড়ির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। মহলের উঠানে তখন ভোরের আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। গাড়ির সামনে সে রক্ষীরা থেমে গেল। বায়েজিদ এই সিঁড়ির উপরের ধাপে দাঁড়িয়েছিল, দুই হাত পেছনে গুজে রাখা, দৃষ্টি সামনে কিন্তু কোথাও স্থির নয়। মুখ শক্ত, চোখে এক অদ্ভুত শূন্যতা। সে শান্ত গলায় নির্দেশ দিল। তাকে নিরাপদে পিতা গৃহে পৌঁছে দাও। কণ্ঠে আদেশ ছিল, কিন্তু তাতে কোনো উষ্ণতা ছিল না, শুধু দায়িত্বের কঠোরতা। রক্ষীরা মাথা নুইয়ে মেহেরুন্নেসাকে ঘোড়ার গাড়িতে উঠতে সাহায্য করলো। উঠতে গিয়ে এক মুহূর্ত থেমে গেল, পেছনে তাকালো পুরো মহলের দিকে, সেই সিঁড়ির দিকে, আর সবচেয়ে বেশি বায়েজিদের দিকে। তার চোখ খুঁজছিল কিছু একটা, ইশারা, একটা ডাক, একটা থামো। কিন্তু কোনো শব্দ এলো না। বায়েজিদ তখনও একইভাবে দাঁড়িয়ে, পেছনে হাত, সোজা দৃষ্টি, মুখে কোনো পরিবর্তন নেই। মেহেরুন্নেসা আর কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলে উঠল, এই মহল আমায় আবারও ডাকে। আমি আবারও ফিরবো মহলে থাকা প্রত্যেকটা কলুষিত চেহারায় আগুন জ্বালাতে। আমায় ফিরতেই হবে আবার। তারপর ধীরে ধীরে ঘোড়ার গাড়িতে উঠে বসলো। পর্দাটা নামতে শুরু করলো। ঠিক তখনই সিঁড়ির উঁচু চূড়ায় দাঁড়িয়ে থাকা বায়েজিদের দিকে একবার, শেষবারের মতো তার চোখ গেল। পর্দার ফাঁক দিয়ে যতটুকু দেখা যায় সে শুধু তাকিয়ে আছে। তারপর পর্দা পুরোপুরি নেমে গেল। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। আর সেই মুহূর্তে সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা বায়েজিদ আর নড়ল না। কিছুক্ষণ সে একইভাবে দাঁড়িয়ে রইল, পাথরের মতো স্থির। গাড়িটা যত দূরে যেতে লাগলো ততই তার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগলো। শেষ পর্যন্ত যখন মেহেরুন্নেসার গাড়ি দৃষ্টিসীমার বাইরে চলে গেল, বায়েজিদের ভেতরের বাতটা ভেঙে গেল। সে ধীরে ধীরে চোখ নামিয়ে নিল। আর পর্দার আড়ালে নিঃশব্দে সেই গাড়ির ভিতর বসে থাকা একজন মানুষ ফেটে পড়ল বাঁধনহারা কান্নায়। মেহেরুন্নেসাকে নিয়ে ঘোড়ার গাড়িটি ধীরে ধীরে পথ চলতে শুরু করলো। রাজপ্রাসাদের সীমানা পেরিয়ে বাইরের গ্রামীণ পথ, ধুলো ভরা রাস্তা, আর দূরের সবুজ মাঠ, সবকিছু যেন তার ভেতরের ভারী নীরবতার সাথে মিলিয়ে যাচ্ছিল। পথটা সহজ ছিল না। সব সময় গড়িয়ে যেতে যেতে সকাল পেরিয়ে দুপুর নেমে এলো। সূর্যের আলো তীব্র হয়ে উঠলেও মেহেরুন্নেসার চোখে তা কোনো উষ্ণতা আনতে পারছিল না। গাড়ি থামলো শেষ পর্যন্ত হাওলাদার বাড়ির সামনে, শাহবাদের শেষ প্রান্তে তার বাবার বাড়ি। রক্ষীরা নেমে প্রথমে চারিপাশ দেখে নিল, তারপর তারা মেহেরুন্নেসাকে যথেষ্ট সম্মানের সাথে গাড়ি থেকে নামতে সাহায্য করলো। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সে একজন সম্মানিত অতিথি হিসাবে ফিরে এসেছে, কিন্তু বাস্তবটা ছিল ভিন্ন। বাড়ির উঠোনে পা রাখতেই দরজার ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। প্রথমে বেরিয়ে এলো তার ফুপু মল্লিকা। তার চোখে আনন্দ আর কৌতূহলের ঝিলিক। তার পেছনে মা রমলা বেগম। মল্লিকা প্রায় দৌড়ে এসে বলল, মারে, তুই আসছিস? রমলা বেগমও এগিয়ে এসে মেয়েকে জড়িয়ে ধরতে চাচ্ছিলেন, কিন্তু থেমে গেলেন মাঝপথে। কারণ মেহেরুন্নেসার মুখটা দেখে তিনি চমকে গেলেন। না কোনো হাসি, না কোনো স্বস্তি, শুধু এক ধরনের থমথমে ভারী শূন্যতা। মল্লিকার মুখের হাসিটা ধীরে ধীরে মুছে যেতে লাগলো। কি হয়েছে? সে নিচু স্বরে জিজ্ঞাসা করলো। রমলা বেগম আরো কাছ থেকে মেয়ের মুখের দিকে তাকালেন। চোখে সামান্য লালচে ভাব, চেহারায় ক্লান্তি, আর সবচেয়ে বেশি একটা ভাঙা নীরবতা। তিনি ধীরে বললেন, মা, কিছু একটা হয়েছে, তাই না? মেহেরুন্নেসা কোনো উত্তর দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার সেই নীরবতা ঘরের ভেতর হঠাৎ করে একটা ভারী চাপ তৈরি করে দিল। মল্লিকা আর রমলা বেগম একে অপরের দিকে তাকালেন। তারা বুঝতে পারছিল না কি হয়েছে, তবুও মল্লিকা বলল, আগে ভেতরে চল, পরিষ্কার হয়ে হাত মুখ ধুয়ে নিবি, একটু বিশ্রাম নিবি, তারপর সব শুনবো। শাহবাদ প্রাসাদের বৈঠকটা সেদিন সকাল থেকে টান টান ছিল। জমিদারদের প্রতিনিধি, বাণিজ্যিক দিককার গুরুত্বপূর্ণ আলোচনা, সব মিলিয়ে বায়েজিদের পুরো মনোযোগ সেখানে আটকে ছিল। দিনটা কেটে গেল হিসেব, সিদ্ধান্ত আর নানা প্রস্তাবের ভেতর দিয়ে। কোথাও এক মুহূর্তের জন্য থামার সুযোগ ছিল না। মেহেরুন্নেসা নামটা তার মনে খুব একটা আসেনি, তা না বলা ভালো। সে নিজে ইচ্ছে করে সেটা দূরে সরিয়ে রেখেছিল। সন্ধ্যার আগে বৈঠক শেষ হলো। অতিথিদের যথাযথ সম্মান ও আপ্যায়নের পর ধীরে ধীরে বিদায় জানানো হলো। পুরো প্রাসাদ তখন আবারও শান্ত হয়ে এলো, কিন্তু সেই শান্তির ভেতর ছিল দিনের ক্লান্তি। বায়েজিদ ধীরে ধীরে নিজের কক্ষে ফিরল। শরীরটা ভারী লাগছিল, মাথাটা একটু ঝিমঝিম করছিল। দরজায় ঢুকেই অভ্যাসের মতো তার কণ্ঠে বেরিয়ে এলো, মেহের। সে একটু থামলো, আবারও ডাকলো। মেহের। তার গলায় সামান্য বিরক্তি ছিল। এত দেরি কেন
আসছে সে, কিন্তু দ্বিতীয়বার ডাকতে গিয়ে হঠাৎ তার হাত থেমে গেল, শব্দটা গলায় আটকে গেল। তার মনে ধীরে ধীরে একটা শূন্যতা ছড়িয়ে পড়ল। মেহের আর নেই, এই কক্ষটা এখন আর আগের মতো না। বাতাসে কোনো উপস্থিতি নেই, দরজার পাশে কোনো নড়াচড়া নেই, সে হালকা পদশব্দ নেই, যা শুনে সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। বায়েজিদ ধীরে ধীরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে এক মুহূর্তের জন্য কোনো কঠোরতা রইল না, শুধু একটা নীরব উপলব্ধি। সে ডাকছে, কিন্তু যে মানুষটার নাম ডাকছে সে আর এই প্রাসাদে নেই। বায়েজিদের বুকটা হঠাৎই ভারী হয়ে এলো। একটা অদ্ভুত চাপ যেন ভেতর থেকে তাকে চেপে ধরলো। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম যেন ঠিকমতো ভেতরে ঢুকছে না। সে এক পা পিছিয়ে দেয়, তারপর থেমে যায়। নিজের কক্ষটা আজ অচেনা লাগছে। যে ঘর একসময় মেহেরুন্নেসার উপস্থিতিতে প্রাণবন্ত ছিল, সেই ঘর এখন যেন শূন্যতার ভারে নুয়ে পড়েছে। বাতাসেও কোনো উষ্ণতা নেই, দেয়ালেও কোনো সাড়া নেই। বায়েজিদ হাত দিয়ে বুক চেপে ধরল। তার ভেতরে ছটফটানি শুরু হলো। মনে হচ্ছে কিছু একটা ছিঁড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। মেহের! শব্দটা আবারও বেরিয়ে আসতে চাইল, কিন্তু গলায় আটকে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য অসহায়ত্ব ভেসে উঠল। এই প্রথম সে বুঝল শাসকের ক্ষমতা এখানে কোনো কাজে আসে না। সে ধীরে ধীরে পেছনের দিকে সরে গিয়ে বিছানার কিনারায় বসে পড়ল। শরীর ভারী, মাথা ঝিমঝিম করছে। মনে পড়ছে এই ঘরে কত সুখ ছিল, কত সহজভাবে সবকিছু চলছিল। হঠাৎ তার চোখ বিছানার উপর পড়ে থাকা মেহেরুন্নেসার একটা ওড়নার দিকে গেল। ভাঁজ করা আকাশি রঙের পাতলা ওড়না, বোধহয় থলেতে সব ভরার সময় এটা কথা ভুলে গেছে। দ্রুত গিয়ে ছিনিয়ে নিল ওড়নাটা, দুহাতে করে এনে মুখ গুজল। এটাতে এখনো মেহেরুন্নেসার গায়ের গন্ধ লেগে আছে। বায়েজিদ মন ভরে শুকে নিল। বুকের যন্ত্রণাটা ক্রমশ বাড়ছে। সে যতক্ষণ কক্ষে থাকতো মেহেরকে হেসেলে পর্যন্ত যেতে দিত না। অন্দরে থাকলে বারবার দাসী দিয়ে খবর পাঠাতো সেই মেহেরুন্নেসা মহল ছেড়ে চলে গেছে, আর সে নিজে বের করে দিয়েছে। ওড়নাটা বুকের সাথে চেপে ধরে শুয়ে পড়ল পালঙ্কে। কোনো কিছুতেই তার হৃদয়ে শীতল হচ্ছে না, আগুন ক্রমশ বেড়ে চলেছে। এমন সময় ঘরে আসলো সিমরান। কোনো প্রকার অনুমতি না নিয়ে বড় বড় পা ফেলে ঢুকলো বায়েজিদের কক্ষে। বায়েজিদ তখনও উপুর হয়ে শুয়ে। সিমরান পিঠে হাত রাখতে বায়েজিদ চমকে উঠল। ক্রোধ নিয়ে কিছু বলতে যাবে, তার আগে সিমরান বলল, চাচা যান আপনি কি ডেকেছেন? দ্রুত গোসল সেরে নিচে যেতে বলেছেন। বায়েজিদ এক ঝটকায় সরিয়ে দিল সিমরানের হাত। চলে গেল গোসল করতে। অনেকটা সময় নিয়ে গোসল করার পরও বেরিয়ে এসে দেখে সিমরান পালঙ্কে বসে আছে। বায়েজিদ গুরুত্ব না দিয়ে আয়নার সামনে কারুকাজ করা চেয়ারটায় বসলো। মাথা ঝুঁকিয়ে সে চিন্তায় মগ্ন। একবেলা কাটছে না, বাকি দিনগুলো কি করে কাটাবে মেহেরকে ছাড়া? এবার সে নিজেই ছেড়ে দিবে নিজের আসন, চলে যাবে মেহেরুন্নেসার কাছে। যেই মহলে তার স্ত্রী নেই, সেই জমিদারি লাগবে না তার। মেহেরুন্নেসার ভাবনায় যখন সে পুরোপুরি ডুবে, সেই সময় মাথায় তোয়ালে স্পর্শ পেয়ে হকচকিয়ে উঠল বায়েজিদ। মেহের বলে হাতটা খপ করে ধরে পেছনে ঘুরতেই দেখল সিমরান। এতক্ষণ মেহেরুন্নেসাকে নিয়ে ভাবতে ভাবতে ভুলেই গিয়েছিল সে তো প্রাসাদে নেই। মেজাজ চড়ে গেল বায়েজিদের। উঠে দাঁড়িয়ে সিমরানকে দরাজ কণ্ঠে দিল এক ধমক। বেয়াদব! আপনার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? সিমরান চমকে উঠল, টলল না, বরং খানিকটা এগিয়ে এসে বলল, এখন তো মেহেরুন্নেসা নেই, আবারও আমাকে আপনার সুবিধা অসুবিধাগুলো দেখতে হবে। আগের বিষয়টা ভিন্ন, তবে স্ত্রী থেকে যে সুযোগটা পেয়েছেন সেটার খেয়ালও তো আমায় রাখতে হবে। সেই সময় দরজার সামনে থেকে বাজকায় কণ্ঠে সুনেরা বলল, যার ঘর, যার অধিকার, তাকে তাড়িয়ে দিয়ে এক আশ্রিতার থেকে সুবিধা গ্রহণ করছেন ভাইজান, আপনাকে সাধুবাদ। রাত নেমেছে প্রাসাদ জুড়ে। দীর্ঘদিনের ক্লান্তি যেন প্রতিটা দেয়ালে জমে আছে। নিচের বড় বৈঠকখানায় খাবারের আয়োজন করা হয়েছে। লম্বা টেবিল, কাচের বাসন, মৃদু আলোয় সবকিছুই রাজকীয়, অথচ আজ কেমন যেন প্রাণহীন। বায়েজিদ ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার মুখ থমথমে, চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। সে কোনো দিকে না তাকিয়ে গিয়ে বসে পড়ল বাকের শাহের সামনে। টেবিলের ওই নির্দিষ্ট জায়গাটায় কেউ কিছু বলছে না। খাবার পরিবেশন করা হচ্ছে, কিন্তু শব্দগুলো যেন দম বন্ধ হয়ে আসা নীরবতায় হারিয়ে যাচ্ছে। বাকের শাহ ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তার অভিজ্ঞ চোখ এড়িয়ে যায় না এই নীরবতা, এই চুপসে যাওয়া মুখ, এই ভেতরে ভেতরে ভেঙে পড়া অবস্থা। তিনি বুঝে গেলেন এটা কেবল ক্লান্তি না, স্ত্রীর সঙ্গে দূরত্ব, এই বিচ্ছেদই তার ছেলেকে এভাবে নিঃশব্দ করে দিয়েছে। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই দরজার দিক থেকে পায়ের শব্দ এলো। মারজান। সে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে বাকের শাহ এক মুহূর্তের জন্য চমকে উঠলেন। তার চোখ দ্রুত ঘুরে গেল বায়েজিদের দিকে। একটা প্রশ্ন, একটা বিস্ময়, কিন্তু বায়েজিদের মুখে কোনো পরিবর্তন নেই। সে মাথা একটু কাত করে ঠোঁটে হালকা তার ছেলের রেখা টেনে বলল, নিন আপনার স্ত্রী। তার কণ্ঠ ঠান্ডা, নিরাসক্ত। সে কারাগারে থাকলেও আপনার আবার কষ্ট হবে। কথাটা বলেই সে আবার সামনে তাকালো, যেন বিষয়টা তার কাছে আর গুরুত্বপূর্ণ না।
কিন্তু সেই ঠান্ডা কথার ভেতরেও লুকিয়েছিল অদৃশ্য এক তীব্রতা, যা হয়তো রাগ, হয়তো আঘাত, নাকি নিজের ভেতরে শূন্যতাকে ঢাকার এক চেষ্টা। লম্বা টেবিল জুড়ে খাবার সাজানো, রূপোর বাসনে ক্ষীর রাখা, তাতে গোলাপের পাপড়ি ছিটানো, আলো পড়ে ঝকঝক করছে, কিন্তু সেই ঝলমলে আয়োজনের ভেতরে আজ যেন কোনো প্রাণ নেই। বাকেশা কিছু বললেন না, তিনি চুপচাপ বসে রইলেন, কিন্তু তার দৃষ্টি এক মুহূর্তের জন্য ছেলের উপর থেকে সরল না। অভিজ্ঞ চোখ যা মানুষের ভেতরের ভাঙনও দেখে ফেলে। বাইজিদ মাথা নিচু করে বসে আছে, তার স্বাভাবিক সৌন্দর্য যেটা সবার চোখ আটকে দেয় আজ যেন নিভে গেছে। তার সবুজাব চোখ দুটোতে থাকে তীক্ষ্ণতা আর আত্মবিশ্বাসের দীপ্তি, আজ মলিন। সেই চোখের নিচে ক্লান্তির ছাপ, আর ভেতরে জমে থাকা অস্থিরতা। তার চোয়াল শক্ত, ঠোঁট চাপা, যেন নিজেকে ধরে রাখার শেষ চেষ্টা। সে সামনে রাখা খাবারে হাত দেয়, কিন্তু খাওয়ার জন্য না, শুধু নাড়াচাড়া করতে থাকে। ভাতের দানা এদিক ওদিক সরায়, তরকারির দিকে তাকায়, আবার চামচটা থামিয়ে দেয়। একবারও মুখে কিছু তোলে না। মাঝে মাঝে তার দৃষ্টি শূন্যে চলে যায়। মেহেরুন্নেসা স্মৃতি এসে তাকে আঘাত করে। এই টেবিলে এসে চুপচাপ বসে খেয়েছে, আর মেহেরুন্নেসা পাশে দাঁড়িয়ে নরম গলায় জিজ্ঞাসা করেছে, আর কিছু লাগবে শেহজাদা? তার সেই স্বর, তার উপস্থিতি হঠাৎ কেন যেন কানে বাজতে থাকে। বাইজিদের আঙ্গুল থেমে যায়, চামচটা হাতে স্থির হয়ে থাকে কিছুক্ষণ। তার বুকের ভেতর আবারও সেই অজানা চাপটা ফিরে আসে, কিন্তু সে মাথা নিচু করে রাখে, কেউ যেন কিছু বুঝতে না পারে। বাকেশা সবকিছুই দেখছিলেন, ছেলের চোখে সেই মলিনতা, তার খাবার না খেয়ে শুধু নাড়াচাড়া করা, হঠাৎ হঠাৎ থেমে যাওয়া, সবকিছুই তার দৃষ্টির বাইরে যায় না। তবুও তিনি কিছু বলেন না, কারণ তিনি জানেন এই মুহূর্তে কোনো কথা বললে বায়েজিদ আরও অপ্রস্তুত হয়ে পড়বে। ধীরে ধীরে তিনি নিজের খাবার শেষ করলেন, তারপর নিঃশব্দে উঠে দাঁড়ালেন। একবার ছেলের দিকে তাকালেন, দীর্ঘ গভীর দৃষ্টি। তার চোখে কোনো রাগ নেই, শুধু এক ধরনের বোঝাপড়া। তিনি বুঝে গেছেন এই ছেলেটা আজ নিজের সিদ্ধান্তের ভারে ভেঙে পড়ছে। কিছু না বলে তিনি সরে গেলেন। বৈঠকখানায় তখনও বায়েজিদ একা বসে, সামনে খাবার, কিন্তু তার দিকে তাকানোর শক্তিটুকুও যেন নেই। ঠিক তখনই নরম পায়ের শব্দ। সিমরান ধীরে ধীরে এসে তার পাশে দাঁড়ালো, মুখে মৃদু হাসি, চোখে এক ধরনের হিসেবি কোমলতা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।